সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 3। বিষয় হচ্ছে সংখ্যাতত্ত্ব 1 থেকে 9 পর্যন্ত, তার বিশ্লেষণ এবং বিচার পদ্ধতি। তো এই সংখ্যাতত্ত্বের মধ্যে আমাদের, যদিও আমরা পূর্বে ক্লাস করেছি সংখ্যাতত্ত্ব 1 অনুযায়ী, যে 1 রবি, 2 চন্দ্র, 3 বৃহস্পতি, 4 হচ্ছে আমরা রাহু, 5 বুধ, 6 শুক্র, 7 কেতু, 8 হচ্ছে শনি, 9 মঙ্গল। তো আমরা জন্ম তারিখ অনুযায়ীও সংখ্যাতত্ত্ব জানি, কিন্তু তার মধ্যে আমাদের কিছু নিগূঢ় তত্ত্বাদি নিয়ে আমাদের যেহেতু ফলিত জ্যোতিষের ক্লাস, তো আমরা ফলাফল কিভাবে ব্যাখ্যা করব সেটি আমরা জানব। তো সেটি জানতে গিয়ে আমাদের একটু জানতে হবে, আমরা তো মানগুলো আগে জানি যে 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা সবাই হচ্ছে রবির জাতক। রবির জাতকের মধ্যে আমরা যে পার্থক্য সেটি কিন্তু আমরা আগে ক্লাসে করেছি, যে 1 তারিখে জন্মগ্রহণকারী জাতকের সঙ্গে 10 তারিখের কেমন, 19 তারিখের কেমন, 28 তারিখের কেমন, এটি আমরা আগে জানি। তাছাড়া 2 তারিখের সঙ্গে 11, 20, 29 এটি আমরা জানি, যার মান হচ্ছে 2, মানে BKR। 3, 12, 21, 30 এটাও আমরা জানি যে CGLS, 3 সংখ্যা যে নিউমারোলজির মান। 4, 13, 22, 31 এটা হচ্ছে DMT। 5, 14, 23 EHM। 6, 15, 24 FUVW। 7, 16, 25 হচ্ছে OZ, আর 8, 17, 26 হচ্ছে অনলি P। তো এইভাবে আমরা সংখ্যাতত্ত্বের মানগুলো দেখি। তো আমাদের এখানে নতুন ক্লাস হওয়ার কি কারণটি হচ্ছে যে ধরুন আমরা যখন এই নিউমারোলজি চর্চা করব, বা আমরা চর্চা অলরেডি শুরু করে দিয়েছি, যেহেতু আমাদের এটি প্রফেশনাল কোর্স। তো প্রফেশনাল কোর্সে আমরা যখন পাবো 1 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা, তাকে আমরা জ্যোতিষিক ব্যাখ্যা, বিশেষ করে আমরা হরস্কোপের সঙ্গে কিভাবে মিলাবো, হাতের সঙ্গে সেটি কিভাবে মিলাবো। সে তো নাও হতে পারে, সে এসে বলল যে আমার জন্ম তারিখ 1 জানুয়ারি 2025, বলতেই পারে। এখন যে ওই 1 তারিখ হবে কিনা এটি যাচাই করব কিভাবে। তাছাড়া ধরুন হাত দেখে অনেক সময় জন্ম তারিখ তারা লুকিয়ে রেখেছে, হাত থেকে কিভাবে আমরা জন্ম তারিখটি নিশ্চিত হব যে উনি সেই জন্ম তারিখটি সঠিক বলেছেন। ইতিপূর্বে আমরা শিখেছি যে বেদিক অ্যাস্ট্রোলজি অর্থাৎ জন্ম ছকের সঙ্গে হোরারি অ্যাস্ট্রোলজি করে অনেক সময় ধরা যায়, কিন্তু তার থেকেও এই নিউমারোলজির মাধ্যমে আরো সহজভাবে এটি কিন্তু ধরা যায়। সেই কিভাবে ধরা যায়, যে আমরা ভুল জায়গাকে ধরব এবং সেই জায়গা থেকে আমরা রাশিও নির্ণয় করব, লগ্ন নির্ণয় করব, গ্রহের অবস্থান নির্ণয় করব, সেইভাবে সেই গ্রহের অশুভত্ব দূর করার জন্য আমরা চেষ্টা করব, শুভত্ব আরো বাড়ানোর জন্য চেষ্টা করব। তবেই না ভাগ্যফল প্রত্যাশী তার যে ভাগ্যের উন্নয়ন বা যে জন্য তারা আসছেন সেই স্বপ্ন না তাদের পূর্ণ হবে। তাদেরটা যখন পূর্ণ হবে তখন আমাদেরও কিন্তু সেই স্বপ্ন, বিশেষ করে আমাদের নাম যশ প্রতিষ্ঠা, এটি উত্তরোত্তর বাড়তে থাকবে। তো সেটি যদিও এক ক্লাসে যদি চাপ হয়ে যায়, তাহলে আমরা মাস পর্যন্ত অন্তত যাই, তারপরে দেখি কত দূর সম্ভব। তো পাশে একটি হরস্কোপ আছে, দেখুন আজ ক্লাস শুরু হয়ে হচ্ছে 15 আগস্ট 2025 সন্ধ্যা 6টায়। তো সন্ধ্যা 6টায় শুরু হয়েছে, তখন লগ্ন মকর। এটি আমরা কিন্তু আগে ক্লাস করেছি যে মকর লগ্ন, 2 নম্বরে কুম্ভে রাহু, মীনে শনি, মেষে হচ্ছে চন্দ্র, মিথুনে বৃহস্পতি শুক্র, কর্কটে হচ্ছে রবি বুধ, সিংহে হচ্ছে কেতু, আর কন্যায় হচ্ছে মঙ্গল। এটি হচ্ছে হোরা জ্যোতিষ বা হোরা অ্যাস্ট্রোলজি বা এখনকার। এখানে একটু দেখতে হবে, হিমাংশু কুমার মিত্র একটু মিউট করে রাখুন। তো আমাদের দেখুন কত দিকে নজর রাখতে হবে। এই নজরটা যদি আমরা দিতে শিখি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেকাংশে সুবিধা হবে এই নিউমারোলজির ফলাদেশ বলতে।
আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এটি আপনারা নিজেরাও মিলিয়ে নেবেন যে আসলে এটি ঠিক আছে কিনা। তো আজকে সন্ধ্যা 6টায় যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তাহলে তার রাশি পাচ্ছি আমরা মেষ রাশি। সে জন্মগ্রহণ করেছে 15ই আগস্ট 2025 ইংরেজি তারিখ সন্ধ্যা 6টায়, বার হচ্ছে শুক্রবার। তাহলে তার মেষ রাশি আমরা পাচ্ছি। এখন ওই যে 15 তারিখ মানে 5 আর 1 6 এই শুক্র, তাহলে সেই যে শুক্র আমরা এখানে লিখেছি 6 তারিখ 15 তারিখ 24 তারিখে যারা জন্মগ্রহণ করবে সবাই শুক্রের জাতক বা জাতিকা। তাহলে আমরা কিন্তু আগেই জানি যে 15 তারিখে 6 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা একক শুক্রের জাতক, তার একমাত্র শত্রু হচ্ছে শুক্রের শত্রু আমরা বুধ এবং কি শুক্রের শত্রু কি রবি এবং চন্দ্র। এটি আমরা জানি। 15 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জন্য বুধ চন্দ্র এবং রবি শত্রু, আবার 24 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জন্য সেই চন্দ্র এবং রবি শত্রু, এটা তো আমরা জানি। কিন্তু 14 তারিখ যিনি জন্মগ্রহণ করেছেন তিনি রাহু এবং রবি নিয়ে যে যুদ্ধ হয়েছে 15 5 মানে এবং 1 মিলে রবি এবং বুধ মিলে যে আমাদের বুধাদিত্য যোগ তৈরি করেছে, অর্থাৎ এটি আমরা জানি যে যে শুক্র তৈরি হয়েছে সেটি রবি এবং বুধ নিয়ে। তো রবি আর বুধ হরস্কোপে আমরা খুব ভালো যোগ পাই এবং সপ্তমে এখানে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, আমরা ধরে নিলাম এটি হয়েছে, এটি ভালো যোগ, অর্থাৎ এটি শুভ শুক্র। তাছাড়া রবি শত্রু মনে করে শুক্র এবং শনিকে, আর বুধ শত্রু মনে করে একমাত্র চন্দ্রকে। তাহলে তার কোনো টাচ তো আর 15 তারিখে নেই। তাহলে না থাকলে 1 এবং 5 অর্থাৎ যে 15 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা নিঃসন্দেহে সে একটি শুভ বুধাদিত্য যোগ নিয়ে আসছে। যখন আমরা 24 তারিখে যাব তখন চন্দ্র এবং রাহু, তো রাহুর শত্রু আমরা জানি যে চন্দ্র, আবার চন্দ্রের শত্রু রাহু নয়, কিন্তু আমরা কি দেখি যেহেতু রাহু চন্দ্রকে শত্রু মনে করে তো চন্দ্র সেখানে লুকিয়ে থাকা ছাড়া তার আর কিছু করার থাকে না। এগুলো কিন্তু আমরা শিখেছি, শুধুমাত্র একটু বলে যাচ্ছি আমরা মূল জায়গায় যাওয়ার জন্য। তো সেই যে গ্রহণ যোগ তৈরি করে যে রাহু এবং রবি বা রাহু চন্দ্র যুক্ত হলে, এটিও আমরা কিন্তু শিখেছি। তো যখনই আমরা দেখব যে 15 তারিখ আজকের ক্লাস হচ্ছে, তো আমরা এখান থেকে 15কে একটু আলাদা করে নিই, এই 15 আলাদা করে নিলাম। এইবার 15 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জন্য তার বিশেষ করে প্রথম অক্ষর বা নাম সংখ্যা আমরা জানি যে এফ ইউ ভি এবং ডাব্লু, এই কয়টা হচ্ছে 6 সংখ্যার নিউমারোলজির বর্ণের মান। তো বর্ণের মান আমরা জানি। এইবার তাদের একটা নাম বললো, ধরেন হয়তো এফ দিয়ে বা ইউ দিয়ে একটা নাম আপনারা বলেন, যে কোনো একটা নাম ধরেন ভাগ্যফল প্রত্যাশী বলছে, এটা প্র্যাকটিক্যাল জ্যোতিষ, তার জন্য একটি নাম আপনারা বলুন যে কোনো ভাবে। ফেরদৌসি স্যার, ফেরদৌসি, ফেরদৌসি, এফ ই আর ডি ও ইউ এস ওয়াই। জি স্যার, দেন ওয়াই দেন আই দেন, অসুবিধা নেই। হ্যাঁ, ওয়াই আই তো একই মান। জি, তাহলে 6 আর 5 11 12 13 13 17 17 17 1 8 7 15 6 21 3 3 আর 3 6 আর 1 7, এটির মান হচ্ছে 7। এখন লোকটি জন্মগ্রহণ করেছে 15 তারিখে, তার সঙ্গে মাস রয়েছে ওই কর্নারে দেখতে হবে যে আগস্ট মাস 2025 সাল। তো আমরা ড্রাইভার নাম্বার, কন্টাক্ট নাম্বার এটা তো বের করি। তাছাড়া আজ সন্ধ্যা 6টা সময় উনি জন্মগ্রহণ করেছে, অর্থাৎ 6টা হচ্ছে 6 PM। সেটি যদি আমরা এখানে একটু যোগ করি, সমান 2 যোগ হচ্ছে সন্ধ্যা 6 সমান হচ্ছে 8। এইবার PM এ জন্মগ্রহণ করেছে 8 আছে 12 3 সমান আবার সেই 2তে আমরা ফিরে আসব। এখানে আমরা কেমনে বুঝবো যে উনি এই ফেরদৌসি ম্যাডাম 15 তারিখে জন্ম, উনি সঠিক বলেছেন কি বলেননি, এটি আমরা কিভাবে বুঝবো? 15 তারিখে আমরা যদি বলি যে এখানে হাত অঙ্কিত আছে, যে হাতে শুক্রের অবস্থান দেখে আমরা বুঝবো। ওই তারিখটা থেকে যেটা আসলো, যেমন 6 PM যোগ করলাম, ওইখানে 2 আসলো কিভাবে? PM হচ্ছে 8 আছে 12 3 PM, যে কথা। ও আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে ওই দিনকে নিয়ে আমি 2 দেখলাম।
যেমন জি সকাল স্যার, ঠিক হচ্ছে আছে। AM, অর্থাৎ 4 আর 1 5। নিউমারোলজি হচ্ছে যত সংখ্যা লেখা থাকবে, বেদিক জি অ্যাস্ট্রোলজির শাখার যদি নিউমারোলজি হয় তাহলে সেটি বাংলা বর্ণমালা দিয়ে নিউমারোলজি হয়েছে। তো বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণে রস্যিকার, দীর্ঘিকার, অনুস্কার বা ধরুন এই বিসর্গ, এগুলোকে যখন নিউমারোলজির মান ধরা হয় তখন সেটি অনেক জটিল এবং কঠিন হয়ে ওঠে। তার জন্য পাশ্চাত্য বিশ্বে যখন এই নিউমারোলজির চর্চা হয় তখন এই দেখা যায় যে ইংলিশে আই, রস্যি, দীর্ঘি সব জায়গায় ব্যবহার হচ্ছে। এমনকি দীর্ঘিতে কিন্তু ই ব্যবহার হয়, যেমন তালিবস্বয়ে আপনার এস ব্যবহার হয়, দন্তেশ্বয়ে SH ব্যবহার হয়। এই যেটি হচ্ছে এটি সহজ। ইংলিশ যদিও আমি ব্যক্তিগতভাবে পারি না, আমার জন্য কঠিন, কিন্তু আপনাদের জন্য এই ইংলিশটাই হচ্ছে অধিক সহজ। তো আমরা চর্চা করি সেই ইংলিশটি। তো বিষয় হচ্ছে যেমন প্রশ্নলগ্ন আমরা অতীতে নিউমারোলজির ক্লাসে বলেছিলাম, একটি জাতক যদি জানতে চায় কয়টার সময় আসছে, উনি কি বিষয়ে জানতে চেয়েছে, সেই প্রশ্নগুলোও কিন্তু নিউমারোলজি থেকে বের করা যাবে। কোন গ্রহ দুষ্ট হয়ে উনি আসছেন, আমাদের দেখতে হবে 15 তারিখে জন্মগ্রহণ করেছেন, ফেরদৌসি নামের ব্যক্তি আমাদের কাছে আসছেন। তো ফেরদৌসি 7, আমরা কেতুটাকে একটু দেখে আসব। এইবার কেতু দেখার আগে উনি 15 তারিখ বলেছেন, শুক্রকে একটু দেখে আসব, হাতে শুক্রের ক্ষেত্র একটু দেখে আসব। দেখে কি আমরা সঠিক জায়গায় যাব? ওনার রাশিটা কি মেষের জায়গায় যাব? এখানে আমার একটি কথা রয়েছে। এই দেখেন হাতে আমরা কিন্তু এটিও শিখিয়েছি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এগুলো হচ্ছে রাশি, রাশি সংখ্যা। এক হচ্ছে মেষ রাশি, অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গারের চূড়ায় মেষ, মাঝে হচ্ছে বৃষ, গোড়ায় হচ্ছে মিথুন। রিং ফিঙ্গারের চূড়ায় হচ্ছে কর্কট, মাঝে হচ্ছে সিংহ, গোড়ায় হচ্ছে কন্যা। মিডিল ফিঙ্গারের মাথায় বা চূড়ায় হচ্ছে বৃশ্চিক, মাঝে ধনু, আর গোড়ায় হচ্ছে মকর, নাকি তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, না হলো না, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা। ও তুলা, বৃশ্চিক, ধনু, তারপর হচ্ছে লিটল ফিঙ্গারের চূড়ায় হচ্ছে মকর, মিডিলে হচ্ছে কুম্ভ, আর গোড়ায় হচ্ছে মীন। আমরা যেমন হরস্কোপে দেখি যে এই যে 9টি গ্রহ রয়েছে, এই হরস্কোপের মধ্যে তো আমরা জানি 27টি নক্ষত্র রয়েছে। নক্ষত্র স্থির, গ্রহগণ ঘূর্ণায়মান, এটা তো আমরা জানি, তাই না? হ্যাঁ তো জি স্যার। নক্ষত্র স্থির, তাহলে নক্ষত্র হচ্ছে রাশি, যেমন মেষ রাশি আমরা জানি অশ্বিনী, ভরণী, কৃত্তিকা নক্ষত্র, 3টি নক্ষত্র নিয়ে মেষ রাশি গঠিত। তো অশ্বিনী ভরণীর পূর্ণ অংশ, কৃত্তিকার হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট অংশ, এটি নিয়ে মেষ রাশি গঠিত। এইবার আমরা নক্ষত্রের অধিপতি কিন্তু জানি, অধিপতি জানি না ক্লাস করে কথা যে অধিপতি হচ্ছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু, ভরণীর শুক্র, কৃত্তিকার রবি, আবার বৃষের কৃত্তিকার প্রথম অংশ সে রবি, বৃষের রোহিণী মানে চন্দ্র। এইবার আমরা জানি মৃগশিরা মানে মঙ্গল। মৃগশিরার 6 ডিগ্রি 40 মিনিট যখন আপনার বৃষে থাকছে, আর 6 ডিগ্রি 40 মিনিট চলে আসছে কন্যায়। তো আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব শুক্রের ওখানে, যেহেতু 15 তারিখে জন্ম, আমাদের অত দূর যেতে হচ্ছে না। আমাদের মেষ রাশিতে ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র, অর্থাৎ 2 নম্বর নক্ষত্রের অধিপতি শুক্র। 2 নম্বর নক্ষত্রটি আমাদের অবস্থান হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গারে, অর্থাৎ মেষ রাশির মাঝের অংশে। মাঝের অংশ বলতে আঙ্গুলের মাথার যে অংশ, একটু ভালো করে বুঝে নিলে আমার মনে হয় খুবই সুবিধা হবে। এই অংশ পর্যন্ত হচ্ছে আমার মেষ রাশি। তাহলে মেষ রাশি 13 ডিগ্রি 20 আমরা অনুমান করলাম, এই 13 ডিগ্রি 20 অনুমান করলাম, এইটা হচ্ছে 13 13 26 3 ডিগ্রি 20 মিনিট, এইটা 13 ডিগ্রি 20 মিনিট, আর এইটা হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। স্যার এটা কি সমান 3 ভাগ হবে নাকি ছোট বড় হবে? সমান ভাগ তো হবে না, ডিগ্রি অনুযায়ী হবে। তাহলে তো 9 ভাগের 1 ভাগ হবে স্যার।
নিচের অংশের দাগটা একটু ছোট করে দেন, সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এইটা দাগটা একটু ছোট করে দিই আমরা, মানে মানে দাগের এটা হলো মাঝখানের গ্যাপটাকে একটু ছোট করে দিই। অনুমান করতে হবে স্যার এটা। হ্যাঁ, এটা হচ্ছে অনুমান করতে হবে, অনুমান নির্ভর। তো আমরা একটু ছোট করে দিলাম, ছোট করে দিলে কি হলো, আমাদের যেতে হবে কিন্তু ভরণীতে। তো ভরণীর অধিপতি শুক্র, প্রতি 9টা নক্ষত্র অনুযায়ী পরপর গিয়ে আবার তার অধিপতি শুক্র। তাহলে 2 যদি ভরণী হয়, তাহলে 9 আর 2 11 নম্বর নক্ষত্র পূর্ব ফল্গুনী শুক্র হবে, হবে না? হবে। পূর্ব ফল্গুনী কোথায় পড়েছে? পূর্ব ফল্গুনী সিংহ রাশির মাঝের অংশে পড়েছে। তাহলে সিংহ রাশি এখানে কোথায়? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ। এই জায়গায় মিডিল ওই রিং ফিঙ্গারের মাঝখানে চলে যাব আমরা, এই 3 ভাগ। এই মাঝখানের অংশ হচ্ছে আমার শুক্র। কিভাবে মার্ক করব? এটা পূর্ব ফল্গুনী। এইবার যদি আমরা 2 9 2 11 গেছি, 11-র সাথে 9 যোগ করলে 20 নাম্বার নক্ষত্র। দেখেন 20 নাম্বার নক্ষত্র কিন্তু মনে হয় পূর্বাষাঢ়া, এটার অধিপতিও শুক্র, তাই না? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ, স্যার। 20 নাম্বার কোথায় পড়বে? 20 নাম্বার পড়বে হচ্ছে পূর্বাষাঢ়া পড়বে ধনুতে, ধনু রাশি। তাহলে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, অর্থাৎ এখানে পড়বে। তাহলে ধনুর একেবারে মাঝখানে পড়বে। তাহলে আমরা 3 পার্ট করে ফেলি। এই মাঝখানের অংশ হচ্ছে আমার ধনু। এই 3 জায়গা ছাড়া তো শুক্রের নক্ষত্র কোথাও নেই। মিউট করে কথা বলুন প্রদীপ দা, আপনার কথার জন্য শুনতে একটু অসুবিধা হচ্ছে। খুব জটিল কিন্তু সহজ, এ কোনো বলতে পাবেন না, কিন্তু খুব জটিল মনে হচ্ছে কিন্তু খুবই সহজ। সহজ। কোনো গ্রন্থে পাবেন না, পাবেন না। এইবার এই জায়গাটিকে আমি খুঁজে নিলাম। এখানে আপনাদের সবার আনন্দ লাগার জন্য, সবার যাচাই করার জন্য ব্যবস্থা রাখা হবে, না হলে বুঝবেন কি করে যে ফলিত জ্যোতিষ এটি আসলে। আমি প্রমাণ পেয়ে গেছি স্যার। হ্যাঁ, বুঝলাম না। আমি প্রমাণ পেয়ে গেছি স্যার, মিলাই ফেলছি। আরো মিলাবেন। আপনারা জানেন আমার রাশিটা কুম্ভ, তাই তো? জি। কুম্ভ রাশি, কুম্ভ রাশি এখানে কোথায় পড়ে? লিটল ফিঙ্গারের মাঝখানে। কুম্ভ রাশি হচ্ছে ধনিষ্ঠা, আর কি ধনিষ্ঠা, শতবিশা, আর কি বলেন, পূর্ব ভাদ্রপদ নিয়ে, পূর্ব ভাদ্রপদ নিয়ে অবস্থান। তাহলে আমার নক্ষত্রটা কি? দরকার নেই জানা। আমাদের কোথায় পড়েছে? কনিষ্ঠ আঙ্গুলের মিডিল পর্বে পড়েছে, তাই তো? কনিষ্ঠ আঙ্গুলের মিডিল পর্বে গিয়ে আমার নক্ষত্রটি পড়েছে, যার অধিপতি হচ্ছে, যে এখানে 3টি নক্ষত্র আছে। একটি ধনিষ্ঠার অধিপতি মঙ্গল, আর হচ্ছে শতবিশার অধিপতি রাহু, আর হচ্ছে পূর্ব ভাদ্রপদের অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে হয় মঙ্গল অথবা রাহু অথবা বৃহস্পতির নক্ষত্রে কিন্তু আমার জন্ম। আগে আমরা না বলি, আপনাদের জন্য, আপনাদেরও প্রত্যেকের কাছে রয়েছে, আপনারা প্রত্যেকের নক্ষত্র জানেন, সেই অনুযায়ী আপনাদের বুঝতে হবে। তাহলে আমার জন্ম তারিখ কত? 12 তারিখ, মানে 3, বৃহস্পতি। তো যদি আমরা যাই 12 তারিখ, 12 তারিখ এখানে আছে, এই যে 3, এখান থেকে একটু 12 নিয়ে আসি নিচেই, যে 12 তারিখে আমার জন্ম। তো 12 তারিখ 3 বৃহস্পতির তারিখে জন্ম, আর রাশিটা হচ্ছে আমার কুম্ভ। এইবার কুম্ভ রাশির অধিপতি, সব সময় বলেছি কিন্তু লগ্ন হচ্ছে একটি টাইম। যদিও সমস্ত বেদিক অ্যাস্ট্রোলজির গ্রন্থ রচিত হয়েছে লগ্ন অনুযায়ী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু বিচার করব আমরা সবই লগ্ন থেকে বিচার করব। কিন্তু আপনারা দেখেন যে যা কিছু আবিষ্কৃত হচ্ছে সব রাশি থেকে, নক্ষত্র থেকে, অর্থাৎ লগ্ন থেকে বিচার করছি কিন্তু পাচ্ছি আমরা রাশি থেকে। রাশি থেকে নক্ষত্র, নক্ষত্র থেকে দশা, নক্ষত্র থেকে ওই সেই গণ, বর্ণ, জাতি, নারী সবই তো বের করছি আমরা নক্ষত্র থেকে।
তাহলে কুম্ভ, আমি যেটা বলতে চাচ্ছি, কুম্ভ রাশি আমার যে কোনো একটি নক্ষত্র রয়েছে ওখানে। হাতে এই 12টি রাশির কোন জায়গায়, যে জায়গাটি আজকের এই 15 তারিখের জন্য আমরা নক করেছি, এই 15 তারিখের জন্য যে যে জায়গা চিহ্নিত করেছি, যে এই যে রিং ফিঙ্গারের মাঝের পর্ব, মিডিল ফিঙ্গারের হচ্ছে গোড়ার পর্ব, আর হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গারের চূড়ার পর্ব বা একেবারে শীর্ষের পর্ব, এখানেই রয়েছে শুক্রের নক্ষত্র। তাহলে এই জাতকের নক্ষত্র কি আসলে শুক্রের নক্ষত্র কিনা, 15 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার মেষ রাশি ভরণী নক্ষত্র কিনা, এটি যাচাই আমরা কেমনে করব? হাতের আঙ্গুলে এই গ্রহের অবস্থান থেকে বিচার করা, একটা উপর থেকে বিচার করে সরে যাওয়া, মানে গায়ে জল লাগাবো না, কাদা লাগাবো না, কিন্তু মাছ শিকার করবো। হ্যাঁ, এটি হচ্ছে হাত থেকে আমরা এই যাবৎকালে প্রাথমিক শিক্ষায় যা শিখেছি। এটা ফলিত জ্যোতিষে আমরা যদি অল্প প্রশ্ন করে কোনো ব্যক্তি, প্রমাণ যদি না চায়, তাহলে আমরা হাত দেখে একটি রাশি লিখে দিলে সে রাশিটি সে মেনে নেয়, অথবা 2-1 শতকরা 5 জন হয়তো বিতর্কে যায়। কিন্তু আসলে বিতর্কে যে যায় তাকে নিয়েই কিন্তু আমাদের গবেষণা। হ্যাঁ, বিতর্কে যাওয়ার জিনিস স্যার। আমাদের একজনকেও বিতর্কে যেতে দেওয়া যাবে না। তাহলে আমরা কি করব? প্রত্যেকের হাতের ওই যে 12টি রাশি, এখানে শুধু একটু দেখে আসেন যে ওই 12টি রাশির কোন রাশির জায়গায় আলাদা কোনো চিহ্ন বা আলাদা কোনো রেখাপাত বা আলাদা রকম দেখায় কিনা, এটা একটু প্রত্যেকে দেখুন। যদি না দেখায় তাহলে রাশির কোনো মূল্য হাতে কিন্তু নেই। তার মানে স্যার আপনি বলতে যাচ্ছেন এই যে 3টে জায়গায় শুক্র পাইছি, কোন একটা জায়গায় একটু ভিন্ন রকমের চিহ্ন বা নির্দেশনা পাওয়া যাবে। হ্যাঁ, এই জন্য বলছি আপনারা যার যার হাত থেকে আপনারা প্রত্যেকের রাশি জানেন। যদি আপনাদের রাশি জানেন, আমার কুম্ভ রাশি, আমি নিশ্চয়ই আরেকজনের হাত জুড়ে নিয়ে এসে এখন ক্লাস করছি না। তাহলে ক্যামেরা যদি ভালো থাকে তাহলে আমার হাতও দেখা যাবে, এইবার আপনাদের হাতও দেখা যাবে। তো আপনাদের হাত দেখার জন্য আমরা 3 মিনিট বিরতি নেই, খুব সুন্দরভাবে আপনারা দেখেন এবং সে জায়গায় আমি মিলাই ফেলছি স্যার আপনার থিওরি। হ্যাঁ, আগে বলেন না, পরে সবাই মিলাক। 3 মিনিট আমরা তো সময় নিচ্ছি, নীরবে আমরা একটু গবেষণা করি। স্যার আমার হাতে পেয়ে গেছি। হ্যাঁ, চিহ্ন করে রাখেন। বলতে হবে কিন্তু প্রত্যেকের এখানে বলতে হবে। আমি একটু জল খেয়ে নিই। কাকে বলে জ্যোতিষ? যে এই যে জ্যোতিষ কাকে বলে, পামিস্ট কাকে বলে, বা অ্যাস্ট্রোলজিস্ট, অ্যাস্ট্রোলজার কাকে বলে, এই যে কত জায়গায় চোখ দিতে হয় বা নজর দিতে হয়, এটা এই নজরে আপনারা যদি বের করতে পারেন তাহলে বোঝা যাবে যে আপনারা ঠিক জায়গায় নক করেছেন। তো একটু সবাই ভাবুন। নীরজ বাবু, আপনি কি পেয়েছেন? আপনি একটু ব্যাখ্যা দিতে লাগেন, না হলে ঠান্ডা হয়ে গেছে। স্যার আমি আমাদের রাশি অনুযায়ী প্রথম যে শর্ত, স্যার প্রথম শর্তটা হচ্ছে হাতের মধ্যে যে রাশি, যে পর্বটা সবচেয়ে বড় এবং সুগঠিত সুন্দর, সেটাকে আমরা রাশি হিসেবে ধরে নিতে পারি। তো আমার স্যার বৃশ্চিক রাশি, আমার হাতের মধ্যে এই পর্বটা সবচেয়ে বড় এবং বিশেষ একটা জায়গা হচ্ছে ওইখানে একটা
চোখ আছে স্যার, অন্যান্য যে চোখগুলো আছে তার চেয়ে একটা আলাদা একটু বড় রকমের একটা চোখ চিহ্ন এই জায়গাটাতে আছে, গাঁটের উপরে, এবং এখানে একটা বড় গাঁট আছে। আর কেউ কিছু পেয়েছেন কিনা? আপনার নক্ষত্র কি? সম্ভব হয় একটু আপনার নক্ষত্র কি? জ্যেষ্ঠা স্যার, জ্যেষ্ঠা। জ্যেষ্ঠার অধিপতি কি? বুধ স্যার, বুধ। আপনার জন্ম তারিখ কত? 24/1/1979। ওখানে কি বুধ পাওয়া গেছে? বুধ বা আপনার কন্টাক্ট নাম্বারে বা ভাগ্যাঙ্কের মধ্যে কোথাও বুধ আছে? বুধ ভাগ্যাঙ্কে কন্ট্যাক্ট নাম্বারে নাই, তবে হরস্কোপে পঞ্চমে আছে স্যার, লগ্নপতি বুধ, দশমপতি বুধ এবং নবাংশ বুধ বলবান। বুধ আছে কোথায়? পঞ্চমে স্যার, ইয়েতে মকরে, মকরে। অর্থাৎ লগ্নের চতুর্থে ও পঞ্চমে। পঞ্চমে রাশির তৃতীয় স্যার। আসবো, এটা ধরিয়ে দেব। আর কেউ কিছু বলতে পারবেন? স্যার আমার এই মেষ রাশি, তো মেষ রাশির এই ক্ষেত্রটা এটা ঠিক অন্য অন্য জায়গার সাথে মিলছে না, এটা একটু দেখা যাচ্ছে আলাদা, মানে একটু নিচু আছে বা দাগটা একটা দাগ আছে দুটো আঙুলেই একই রকম, দুটো আঙুলেই একই রকম, এখানে ঠিক এই অংশটা অতটা মসৃণ না, গর্ত মতো আছে, তারপরে একটু কালো মতো হয়ে গেছে এই আঙুলের এই অংশটা, দুটো আঙুলে একই রকম, মানে অন্যগুলো স্বাভাবিক থাকলে এটা ব্যতিক্রম। আপনার মেষ রাশি যদি হয় কোন নক্ষত্র? ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র। শুক্র আপনার জন্ম তারিখের মধ্যে কোথাও আছে? না, শুক্র জন্ম তারিখের ভিতরে একেবারে যেটা ভাগ্যাঙ্ক এটাই শুক্র আছে। ভাগ্যাঙ্কে থাকা মানে তো শুক্রের প্রভাব থাকা। আপনার নাম সংখ্যায় শুক্র আসে? না, নাম সংখ্যায় শুক্র আসেনি, কেতু আসছে মনে হয়। নাম তাহলে আপনার বাবা মা হয়তো শাস্ত্র অনুযায়ী রাখেনি। না, রাশি অনুপাতে দক্ষযুক্ত নাম থাকলে অবশ্যই কিন্তু সে জায়গা আসবে। আমি দেখছি স্যার আমার মকর রাশি স্যার, দুই আঙুলের এই দুই পর্বত থেকে এই পর্বতের তলাটা এই পর্বত আছে স্যার। তিনটা আঙুলের আপনার কথা শোনা যায় না হিমাংশু বাবু। আপনার আওয়াজ ইকো হচ্ছে, সাউন্ড রিফ্লেক্ট করতেছে। আপনার অডিও ক্লিয়ার না। আপনাকে হেডফোন খুলতে হবে, না হলে বোধহয় সাউন্ড আপনি ক্লিয়ার হেডফোন পাবেন না। খুলে দেন হিমাংশু। হেডফোনটা খুলে দেন, হেডফোনটা খুলে দেন। দেখেন একটু সহজ করে দেই। যেমন কিশোরী মোহন বাবু বললেন যে ওই পর্বে আমার একটু চিহ্নিত আছে। আমার কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র, অধিপতি রাহু। তো দেখেন এক হাত দেখাই, এই ডান হাত দেখেন কোন পর্বে আর একটু দূরে নেই, এই যে দেখেন। হ্যাঁ, আরেকটু দূরে নেন, এই সামান্য একটু দূরে নেন, এই। ব্যাস ব্যাস চলো। কোন রেখা আছে কোন জায়গায়, কোন চিহ্নিত আছে? না, এটা তো উদ্মুখী রেখা, খুব সুন্দর আছে। দেখতে বলছি রাশির স্থান দেখেন বাম হাত স্যার স্যার আছে স্যার, স্যার আছে স্যার, আপনার আচ্ছা, কি আছে? স্যার এই যে এই জায়গা স্যার চিহ্ন আছে স্যার, এই দেখেন এখানে একটা এই যে রেখা রেখা পড়া আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, এই জায়গাটা আছে স্যার, এই জায়গাটা দেখেন এই এত আছে, এই জায়গা আপনার দাগ আছে এই তো? মাসুদা, দেখেন আপনার
হেডফোনটা খুলে নেন। এই যে দেখেন, জি আছে স্যার, এটা আছে, অন্য কোন আপনার এটা দেখা যায়। পর্বে কোন চিহ্নিত বাম নেই। হাতেরটা একদম ক্লিয়ার, ডান হাতে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখেন ওই যে বাম হাতেও ক্লিয়ার। জি আছে। হ্যাঁ, দুই হাতেই ক্লিয়ার। আমি যদি লুকাই যে আমার রাশি কুম্ভ নয়, আমি কি লুকাতে পারবো? আমার নক্ষত্র অধিপতি রাহু, আপনাদের আগেও বলেছি যে আমার খুলনা চেম্বারটা 31 আহসান আহমেদ রোড, মানে রাহু। আমার খুলনার প্রথম যাত্রা শুরু হয় 68/8 লোয়ার যশোর রোড খুলনা। এটা পঞ্জিকা বের করে 2001, 2, 3, 4, 5, 6 শুরু, মানে এপ্রিল পর্যন্ত যেহেতু 6, তো এই সালের পঞ্জিকাগুলোতে দেখলে দেখবেন 68/8 লোয়ার যশোর রোড খুলনা। আমার ঢাকা চেম্বারটা 33/1 গ্রিন মার্কেট, 33,33/1 গ্রিন মার্কেট। পঞ্জিকা বের করে দেখে নিন যেটা লেখা রয়েছে। তো এই যে রাহু, আমি 4 তলায় বসবাস করি, সেখানে রাহু। বাড়ির নাম্বারটা পড়েছে হোল্ডিং নাম্বার নিয়ম অনুযায়ী পড়ে রাহু, সেটিকে ঘুরিয়ে আমি 11/A নিয়েছি। যে 11-1 আছে, 11-2 আছে, 11-3 আছে, 11-4 আছে, 11-5 আছে, আমি 11-6 পাই, সেটি 8 হয়। তার জন্য আমি 11A নিয়েছি ইচ্ছাকৃতভাবে। তো এই যে যেটি নিলাম, কিন্তু চেম্বার তো ইচ্ছাকৃতভাবে তখন নেইনি। তাহলে আমি আমার রাশি যখন আমি জ্যোতিষের কাছে, জ্যোতিষ যদি বলে যে আমার রাশিটি কুম্ভ, আমার জন্ম তারিখ দেখে বা জন্ম তারিখ যদি আমি পাল্টাই, তাহলেও কিন্তু হাতে সেই কুম্ভের জায়গাটিতে চিহ্ন কিন্তু দিয়ে গিয়েছে। এইবার অধিপতি রাহু, রাহু কি আছে 12 নভেম্বর, আমার জন্ম তারিখ 12 নভেম্বর 1975, 12 নভেম্বর 1975, এই হচ্ছে আমার জন্ম তারিখ। তাহলে 3, 2, 5, 6, 6, 7, 6, 13 আর 5, 18, 9, 11টা 45 মিনিট হচ্ছে আমার লিখিত কোষ্ঠীতে 11টা 45 মিনিট PM। তো 11টা 45, 9, 2, 11 আছে 15, 15 5, 20, 2 আর 8 আছে 12, 3, 3, 2, 5, সব মিলে 5, যদি আমরা একক করি। আর আপনাদের যেটি সংখ্যা মতো বুধবার, 9 এর সঙ্গে বুধবারের 5 যোগ করলে 9 এর 5 14, 5ই হয়। তো রবি বুধ রাহু তুলা রাশিতে অবস্থান করছে, এটিকে আমরা বাদ দিলাম। আমরা 12 তারিখের বৃহস্পতির একটা প্রভাব কিন্তু থাকতেই হবে। প্রথম কথা হচ্ছে যেটি ড্রাইভার নাম্বার, আপনাদের পরিচালনা করে, জীবনকে পরিচালনা করে যে নাম্বারটি, সেই নাম্বারটি কিন্তু থাকতেই হবে। তারপরে আসবে রাশি। তাহলে প্রথম যদি সেই নাম্বারটি থাকে, তাহলে ওই বৃহস্পতি অর্থাৎ রবির তারিখে জন্মগ্রহণ করেছে সেই ব্যক্তি রবির ছোঁয়া কিন্তু থাকবেই। অর্থাৎ রবি গ্রহটি তার হয় ভালো, নয় শত্রু মাস যুক্ত, শত্রু সাল যুক্ত থাকলে রবিটা দুর্বল হবে নাকি, তাই তো নাকি? 1 তারিখে জন্মগ্রহণ করেছে ধরেন 8 মাস, তাহলে রবির শত্রু শনি। এইবার সালটি হলো 2004, মানে শুক্রের সাল, তাহলে আরেকটি শত্রু। তার রবি বিবেচনা যখন করবেন, দেখবেন যে ওই জাতকের রবিটাই সব থেকে খারাপ হবে না এরকম? সেটি মিলিয়ে নিতে হবে আপনাদের, এখনই ক্লাসে মিলিয়ে নিতে হবে। আমি যেমন দেখালাম এরকম মিলিয়ে নিতে হবে। তাহলে আমার বৃহস্পতি 1+2, মানে রবি আর চন্দ্র মিলে বৃহস্পতি। তাহলে ওই বৃহস্পতিটা, আমার যে বৃহস্পতি পেতে চন্দ্র সহযোগিতা করছে, বৃহস্পতির শত্রু চন্দ্র নয়, অর্থাৎ নভেম্বর মাস সে কিন্তু বৃহস্পতির শত্রু নয়। সাল হচ্ছে 9 আর 1 10, 18, 17 আর 5 22, মানে 4 রাহু। কিন্তু রাহুর শত্রু হচ্ছে রবি চন্দ্র মঙ্গল, বৃহস্পতির শত্রুও কিন্তু রাহু নয়। কিন্তু রাহু বৃহস্পতি গুরু চণ্ডাল হয়,
যার জন্যই মাঝে মধ্যে রাগিয়ে দেয় আমাকে, এটা দেয়, দিল। তাহলে ওই বৃহস্পতিটা তো আমার জন্ম তারিখের মধ্যে কি ক্ষতিকর সংখ্যা রয়েছে? 12 নভেম্বর 1975 রয়েছে 2 3 3 2 5 আর 4 9, আর সঙ্গে বুধবারের সংখ্যা 5 মিলে 9 5 14 5। তাহলে এই যে রাহু সালের মধ্যে রয়েছে, ওই সালগুলোকে ঘুরে ফিরে আমার কাছে আসছে। ধরেন কেন আসছে সেটি আরো ব্যাখ্যা রয়েছে, কিন্তু রাশিটি কুম্ভ এবং নক্ষত্রটি শতবিশা, সে রাহুর নক্ষত্র, সে ঘুরে ফিরে ওই জন্যই আসছে। রাহুকে আমি দূর করতে পারছি না, কোনো ক্রমেই নয়। আপনারা দেখবেন যে রাহুর তারিখগুলো, রাহুর যে ক্লাসগুলো যদি পড়ে থাকে, সেগুলো বিচার বিশ্লেষণ করলে নিউমারোলজি হচ্ছে কঠিন নজরদারি, মানে সংক্ষিপ্ত শর্টকাটে কঠিন নজরদারিতে ফল দেয়। শর্টকাট, এত শর্টকাট আর অন্য কোনো সাবজেক্টে ফল দেয় না। তো বৃহস্পতির তারিখে জন্ম, বৃহস্পতিটা কিন্তু আমার প্ল্যানেটে নিজ গৃহে অবস্থান করছে। আজকের প্ল্যানেটে যদি বলি 15 তারিখে শুক্র সে কিন্তু লগ্নের ষষ্ঠে অবস্থান করছে। আমরা জানি মকর রাশির জন্য রাহু শনি হচ্ছে দুটি পাপ এবং মারক গ্রহ। শুক্র কি জানি আমরা মকর রাশির জন্য, মকর লগ্নের জন্য শুভ গ্রহ। তাহলে শুভ সে তৃতীয়পতি এবং দ্বাদশপতি বৃহস্পতিকে সঙ্গে নিয়ে বসে আছে। মাসটি 8, শুক্রের তো আর শনির মাস শত্রু নয়। সালটি হচ্ছে 2025, মানে 9 তো আর শুক্রের জন্য শত্রু নয়। তাহলে শুক্রটি ষষ্ঠ ভাবে থেকে তার যে ক্ষতি সাধন করেছে বা যাই করেছে, এই শুক্র কি তাকে মেরে দিয়েছে? না স্যার। আজানের বিরতি হোক, তারপরে বলছি। স্যার বিষয়টা তো মানে সবাই তো বুঝে গেছে স্যার, কিন্তু আপনার এই ছাত্র তো স্যার এখনো অনুধাবন করতে পারেনি। স্যার একটু আমিও সময় লাগবে, একটু এখনো পুরোপুরি পরিষ্কার হই নাই। হ্যাঁ, এখনো পরিষ্কার হতে পারেননি। না, প্রথম থেকে স্যার আবার একটু শর্টকাট স্যার একটু প্রথম থেকে স্যার আমি ওই ইয়াটা কোনের জন্য শুনতে পারিনি। প্রথম থেকে একটু হিন্ট দিয়ে জানান, মানে কোন ভাবে। একটু অপেক্ষা করেন, 38 সেকেন্ড। এখানে স্যার রাহু তো মেরে দিছে, নবম দৃষ্টি রাহুর। হ্যাঁ, মেরে দিছে, ঠিক আছে, মেরে দিক। আপনার নক্ষত্রটা স্যার আমি বুঝে গেছি, এটা এই হাত না দেখো আপনার রাশি বলাতে আমি নক্ষত্র বুঝে গেছি। এটা অভিজ্ঞতা থেকে স্যার বুঝে গেছি। শতবিশা নক্ষত্র হচ্ছে পরামর্শের প্রতীক, পরামর্শ পেশায় আছেন,
উত্তম পরামর্শ দিচ্ছেন। আর শতবিশা নক্ষত্র তো মানে 100টি নক্ষত্রের বিশিষ্ট মণ্ডলাকৃতি। তো এটা তো জ্ঞানের মানে একটা বড় একটা আধার। তো এটা আপনার হবে, এটা আমি ধরে নিয়েছি, বুঝে গেছি। এইবার দেখেন এটা নক্ষত্রটি শতবিশা নক্ষত্র, আঙুলের উপর দিক থেকে তো আমরা মকর বলেছি, মাঝখানে কুম্ভ। তাহলে কুম্ভের প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। ধনিষ্ঠা নিয়ে নিয়েছে 6 ডিগ্রি 40 মনে হয় না কত? জি স্যার, 6 ডিগ্রি 40। তারপরে 13 ডিগ্রি 20 মিনিট হচ্ছে শতবিশা। নক্ষত্রটা। ওই নক্ষত্রের কত পাদ আমি পার করেছি, সেই জায়গায় কোনো আঙ্গুলে আলাদা কর নেই, ওই জায়গাটায় কিন্তু আলাদা কর আছে। এই জায়গায় দেখুন একেবারে নিচে বরাবর আরেকটি রেখা এর মাঝখান থেকে আছে, জি স্যার। দেখেন। হ্যাঁ আছে স্যার। স্যার আমি কোনো ওই যে আঙ্গুলে একটা কথাটাই কর বলতে কিন্তু যাচ্ছিলাম দেখাতে স্যার। পারবেন না আমার, অন্য কোনো আঙ্গুলে এক্সট্রা কর নেই। এক্সট্রা কর বলতে এক্সট্রা রেখা, আড়াআড়ি। লম্বা তো দেখালাম, এইবার আড়াআড়িটা দেখেন। এই এটা আমি ছুরি দিয়ে কেটে আনিনি, কিন্তু আমি ছুরি দিয়ে কেটে বানিয়ে আনিনি, দেখেন। জি স্যার। হ্যাঁ দেখছি স্যার। স্যার আর একটা জিনিস, আপনার 2 হাতেই গুলো আছে স্যার, একই এই আঙুলটায় এই জায়গায় একটা রেখা আছে, এই জায়গায় আর একটা, দুটোই সেম। স্যার আপনার আমি যে ওইটাই দেখতে চাইছিলাম স্যার। মূল থিমটা যে স্যার, মূল বিষয়টা হচ্ছে জাতক যে নক্ষত্রে জন্মগ্রহণ করবে উনি আমাদের কাছে সত্য না মিথ্যা বলতেছে, তার একটা প্রভাব তার হাতের আঙ্গুলে মানে হাতের প্রভাব পাওয়া যাবে। সেই প্রভাবটা খুঁজতে গেলে আমাদেরকে সে যে রাশি পাইছে আমরা সেই রাশিটা সঠিক কিনা তা যাচাই করতে গেলে আমাদের আঙ্গুলের ওই জায়গাতে চলে যেতে হবে, কোনো বিশেষ চিহ্ন বিশেষ কোন নির্দেশনা ওইখানে পাওয়া যায় কিনা। আমার দুইটা হাতে, হ্যাঁ নীরজ বাবুর সাথে জুড়বো। রাশিটি যদি ওই লগ্ন সাপেক্ষে পাপ হয়ে থাকে, তাহলে দেখবেন ওখানে তিল জব রয়েছে, ওখানে কালসে রয়েছে, এমনকি ওখানে তার শত্রু গৃহগত থাকলে সেখানে দেখা যাচ্ছে হয়তো কাটাকাটি হয়ে রয়েছে। আর যদি সে মিত্রগত হয়, সে তার কোনো শত্রুগত না, কারণ চন্দ্রের শত্রু তো একমাত্র চন্দ্রের শত্রুকে চন্দ্র কাউকে শত্রু মনে করে না। কিন্তু শনি শুক্র তখন মনে করে দাও। হ্যাঁ শনি মনে করে, শনি মনে করে, ওদিকে শুক্র মনে করে, কিন্তু চন্দ্র কাউকে শত্রু মনে করে না। সেই শনির গৃহে রাহুর ক্ষেত্রে গিয়ে অবস্থান করেছে, যার জন্য আমার করটাকে কেটে দিয়েছে। অর্থাৎ যখন সেই জাতকের জন্ম তারিখ পাননি, তার যে ড্রাইভার নাম্বার যেটি, যে তারিখে সে জন্মগ্রহণ করেছে, ওই গ্রহটি তার কি অবস্থানে আছে। আর হচ্ছে রাশি দিয়ে কিন্তু সবই হবে। হাত দেখার আগে প্রথমে হাত ধরাটা, যেটাই আমরা শিখিয়েছি, যে হাতটা যদিও ক্যামেরায় দেখানো সম্ভব নয়, এভাবে ধরে চাপ দিতে হয়। এভাবে ধরে একটু চাপ দেবেন, চাপ দিলে ভাঁজগুলোকে একেবারে চলে আসবে। অথবা 2বার 3বার যদি তাকে ভালো করে মুট করে করে খুলতে বলা হয়, তাহলে রেখাগুলোর ভাঁজগুলো একেবারে স্পষ্ট চলে আসে। অনেকে আবার করেন, দেখা যাচ্ছে ওই যে চক দিয়ে যারা ব্ল্যাকবোর্ডে লেখে, ওই চক হাতের পরে একটি টান দেয়, টান দিলে তখন দেখবেন ওই রেখাগুলো একেবারে স্পষ্ট হয়ে যায়। এটি একটি ভালো কৌশল, যে চক দিয়ে একটি দাগ দিলাম, দেওয়ার পরে যখন আমি ছক আড়ু করে ধরে ঠিক এভাবে ধরে একটি ছক দিয়ে টান দিব, তখন দেখবেন একেবারে রেখাগুলো ফুল ভেসে উঠছে। সেভাবেও যে বিশেষ করে জীবন যেহেতু রাশি, মনের কারক রাশি, রাশি মানুষ জানেই রাশি, মুখে মুখে রাশি, কেউ লগ্ন জানতে চায় না। লগ্ন কি এটি এমন কিছু নয়, অথচ সব গ্রন্থ মুনি ঋষিরা গ্রন্থ রচনা করেছেন লগ্ন থেকে, কিন্তু রাশিকে দেখেননি। অথচ মানুষ তো রাশি জানতে চায়। তো রাশিটি যদি আমরা সঠিক নির্ণয় না করি, আমাদের যদি উত্তর দেওয়ার জায়গা না থাকে, আমরা একটি যার জন্ম তারিখ নেই, আমরা তো একটি রাশি বলতেই হয় তাকে। তো সেইটা যদি পরবর্তীতে বিতর্কের সৃষ্টি হয়, তাহলে সেই রাশিটিকে কিভাবে আমরা অনুধাবন করব? এটি হচ্ছে আমাদের প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি বা প্রফেশনাল অ্যাস্ট্রোলজি বা ধরুন আপনাদের প্র্যাকটিক্যাল অ্যাস্ট্রোলজি, যাই বলুন, এটি হাতে কলমে আমরা প্র্যাকটিক্যাল শিখব। তো এখানে যারা আছেন, আমরা কতজন, 4-5-20 জন আছি, 19 জন আছি। তো 19 জন যার যে রাশি জানি, সেই করটায় আমাদের
একটি দেখতে হবে যে ওইখানে রাশিটা ঠিক আছে কিনা। যদি রাশি ঠিক থাকে তারপরে আমরা নক্ষত্রকেও মিলাবো। এভাবে ক্রমাগতভাবে আমরা মাত্র বেশি না, ধরেন 12 জনের আমরা মিলাই। যদি 12 জনের মধ্যে 10 জন প্লাস পান বা 10 জন পান, তাহলে পামিস্ট্রির যে সামুদ্রিক শাস্ত্রের একটি অঙ্গ, এই পামিস্ট্রির গবেষণার প্রতি আপনাদের মনোভাব আরো বেশি আকৃষ্ট করবে না? এটি হচ্ছে বিষয়। আমি সারা জীবন শুধু বলে আসছি যে পামিস্ট্রি কিন্তু কঠিন, আমিও জানি পামিস্ট্রি কঠিন, কিন্তু এই পামিস্ট্রি নিয়ে যখন আমি একটি গ্রন্থ লিখেছিলাম, আসলে অনেক আগে, তো 12-14 বছর আগে, তো তখন এতটা ভাবিনি, আর ভেবেও এটা ছোট বই বের করার ইচ্ছা ছিল, তার জন্য ধরেন সেই রকম করাও হয়নি। কিন্তু এটি যে যদি সঠিক করে লিপিবদ্ধ করা যায়, আপনারা আগে আমি যেমন মানবের জন্য খাটানোর চেষ্টা করি, এইরকম আপনারা খাটাতে খাটাতে গিয়ে একটা জায়গায় গিয়ে আপনারা লেখা শুরু করলেন। এইটাই কিন্তু ওই মণিবাক্য, জ্যোতিষের সংশোধন, জ্যোতিষের বিয়োজন বা জ্যোতিষের নতুন কিছু সৃষ্টি, এটাই কিন্তু গবেষণা, যেটি আমরা প্রবন্ধ লিখতে যাচ্ছি। আপনারা অনেকেই বলেছিলেন যে সময় বাড়িয়ে নিয়েছেন বা অনেক কিছু বলেছেন, অনেক ভেবেছেন 1000 শব্দ লিখব, এর ভিতরে একই শব্দ দুবার আসবে কিনা। তো একবার লেখার পরে আপনার প্রয়োজনে একবার কাটবেন, দুবার কাটবেন, 3বারে গিয়ে সঠিক করবেন, সমস্যা কোথায়? 10 দিন তো সময়। এবার বলেন নিরোজ বাবু, আপনি কি যাচাই করেছিলেন আপনার জন্ম তারিখের সঙ্গে আপনার রাশি, এবং এখানে কে কে যাচাই করেছেন দেখেন এখানে পাওয়া যায় কিনা খুঁজে। আমি একটু স্যার বলি, প্রথমে চেষ্টা নিতে হবে আমাদের কি রাশি, দ্বিতীয় চেষ্টা নিতে হবে আমাদের কি নক্ষত্রের অধিপতি, নাকি স্যার? হ্যাঁ, নক্ষত্রের অধিপতি। তো যে রাশিটা নিলাম, ধরেন তার অনুযায়ী তো দশা হচ্ছে। টিটু বাবু একটু সহজ করে দিই, আপনারা যখন নষ্ট কোষ্ঠী উদ্ধার, এটা কিন্তু আপনাদের শেখানো হবে। তো যখন আমরা শিখবো, তাহলে আমরা কিন্তু ওই রাশিটায় আঙ্গুল থেকে কিন্তু মার্ক করে তারপরে যাব, ওখান থেকে দশা বের করে একটা শর্ট দশা বের করে আমরা আপনার বয়স এখন 45 বা 50 বা 55 ওই পর্যন্ত যাব। যাওয়ার পরে আজকের দিনের গোচর থেকে যে দশাটা নিব, ওই দশা থেকে একেবারে জিস্ট জায়গা থেকে আমরা পিছন দিকে একেবারে অ্যাকুরেট অঙ্ক করতে করতে যাব। যাওয়ার পরে আপনি নিশ্চয়ই মাসটা বলতে পারবেন, জন্ম মাস, জন্ম বারটা বলতে পারবেন, না হলে আর নষ্ট কুষ্টি কেমনে উদ্ধার হবে? তাহলে যে বার, ওই বার আছে 1 মাসে মাত্র 4 দিন। 4 দিনে নিশ্চয়ই এক রাশি কখনোই পড়বে না, 4 দিনে 4 রাশি পড়বে, যেহেতু 30 দিনে চন্দ্র একবার রাশিচক্র প্রদক্ষিণ করে। তাহলে ওই 4টি বারে 4টি রাশি, ওই প্রথমে আঙ্গুলে যে রাশিটি মার্ক করেছেন, ওই মাসে গিয়ে যদি সেই রাশিটি ওই মিডিলে বা গোড়ায় বা আগায় যে কোনো জায়গায় যদি থাকে, তাহলে সেই রাশির দশায় যদি আপনি চলে যান, তাহলে কি তার রাশি এবং নক্ষত্র বের করতে পারবেন না? অবশ্যই স্যার, পারবো স্যার। প্রথম চেষ্টা হইলো রাশি, ঠিক আছে? প্রথম চেষ্টা আঙ্গুলি ফিঙ্গারের রাশি নেব, রাশির কোন রাশি নেব, আর রাশি সাপেক্ষে শুভ অশুভ গ্রহের বিষয়টা একটু দেখতে হবে স্যার, নাকি? রাশি সাপেক্ষে শুভ অশুভ গ্রহের অবস্থানগুলি হাতে একটু দেখতে হবে। সেটা তো আমরা প্রাথমিক শিখে ফেলেছি, এটা তো আমরা দেখেছি। না আঙ্গুলের মধ্যে, হ্যাঁ, আঙ্গুলের রাশির মধ্যে, রাশির মধ্যে তো এখানে 12টা রাশি আছে আঙ্গুলে। জাস্ট ধরেন আমার কর্কট রাশি, পুষ্য নক্ষত্র, তা আমার কর্কট রাশি পুষ্য নক্ষত্র, আমার ফিঙ্গার অনামিকার এই ফিঙ্গারটা আসছে স্যার, ঠিক আছে? এই ফিঙ্গারে আমার যে চন্দ্রটা বসলো পুষ্য নক্ষত্রে, তো রাশি অনুসারে ধরেন এটা এই শনিদেবটা মারক, তাহলে আমার এই জায়গাটার মধ্যে কোনো একটা ব্যাট চিহ্ন থাকবেই। হ্যাঁ, থাকবেই। আমার একটা ক্রস চিহ্ন আছে, হ্যাঁ, এই সাইডে একটা ক্রস চিহ্ন আছে। সাইনটা ওই পর্বের কোন জায়গায় আছে? কারণ পুষ্য নক্ষত্র কিন্তু প্রথম কর্কট রাশি 3 ডিগ্রি 20 মিনিট বাদ দিয়ে তারপরে 13 ডিগ্রি 20 মিনিট মাথার দিকে আছে, একদম মাথার দিকে সাইডে। তাহলে মাথার 16 ডিগ্রি, ওই মানে 30 ডিগ্রির মধ্যে 3 ডিগ্রি 20 মিনিট মাথার থেকে বাদ যাবে।
যাওয়ার পরে হ্যাঁ। আপনার পুষ্যা নক্ষত্রের প্রথম চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ, বা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, এই যে আচ্ছা, অংশে বুঝলাম। আপনারা যাচ্ছেন, কতটুকু হ্যাঁ। নিচে গিয়ে আছে ওই চিহ্নটা, সেটি কি আপনার পুষ্যা নক্ষত্রের মানে ওই নক্ষত্রের অধিপতি শনি, সেই চরণ মোতাবেক সেই দাগটা কি সেখানে পড়ে কিনা? হ্যাঁ, পড়েছে স্যার, আমি তো দেখে নিয়েছি, পড়েছে। আর কার এটা তো পড়েছে, পড়েই গেছে। কার রাশি অনুযায়ী পড়েছে? এটা তো আমার একটা ছোট্ট একটা, যেহেতু চন্দ্র শনি নক্ষত্রে বসা আছে এবং চন্দ্র রাশি হিসাবে কে শনি মারক, এই সাইডের মধ্যে একটা হালকা যত ডিগ্রি, এই ডিগ্রি অনুসারে ছোট্ট একটা ক্রস আছে। হ্যাঁ, অন্য কোন তাহলে পর্বে কি ক্রস আছে? আপনার হাতের অন্য আঙ্গুলের 12টা পর্বের আর কোন পর্বে কি ক্রস আছে? আর একটা আছে স্যার, এই ইয়াতে মধ্যে বৃশ্চিকে ছিল, এটা মুছে গেছে। এই এই ইয়াতে এই 8 নম্বরে ছিল, এটা মুছে গেছে। হ্যাঁ, মুছে গেছে। পাথর- এইবার বৃশ্চিক হচ্ছে, বৃশ্চিকে আপনার জন্ম প্ল্যানেটে কি রবি বৃশ্চিকে ছিল? না, রবি তো ছিল স্যার মিনে। মিনে ছিল, তাহলে বৃশ্চিকে নেই। যেমন রাশি, সৌর রাশি, কিন্তু আবার একটা সূর্য রয়েছে, চন্দ্র রাশি, তো আমরা জানি যে চন্দ্র রাশি রয়েছে। অনেক সময় দুটি চিহ্ন যদি থেকে থাকে দুইটি পর্বে, তাহলে আমাদের পাশ্চাত্য রাশি যেটি হালকা, যেটি ওই দুটির মধ্যে যেটা সব থেকে বেশি উজ্জ্বল, বেশি গ্রহণযোগ্য, সেটিকে আমরা চন্দ্র রাশি অর্থাৎ মাদার রাশি। যেটি যদি আরেকটি চিহ্ন থেকে থাকে, যেমন আমার নেই, কিন্তু যদি থেকে থাকে, তাহলে সেটিকে আমরা তখন সূর্য রাশি বিবেচনা করতে পারি, পাশ্চাত্য রাশি। এইবার পাশ্চাত্য রাশির মাস তো আমরা জানি, এপ্রিলের 21 থেকে 21 এপ্রিল টু 21 মে মেষ রাশি। তাহলে ওই যে মেষ রাশি, ওইখানেও কিন্তু সূর্যের ডিগ্রি অনুযায়ী রবি কত ডিগ্রিতে রয়েছে, কোন নক্ষত্রে রয়েছে, সেই অনুযায়ী ওই চিহ্নটা পড়েছে কিনা। মানে হাতের তালু, আসলে হাত বিচার কঠিন, আবারও বলি, কিন্তু আমরা তালুর দিকে নজর না দিয়ে 12টি পর্ব এক নজরে দেখতে পারবো না, এটা তো হতেই পারে না। এটা কয় মিনিটের কাজ নিলাম আমরা, ঠিক আছে। সময় 10 মিনিট নেওয়ার পরে আমার কথা হচ্ছে মার্ক করব। আগে আমরা জন্ম তারিখ নেইনি, এবার জন্ম তারিখটা আমরা পরে বসালাম। বসায় যদি মিলিয়ে দেখি 12টার মধ্যে 10টি যদি মেলে, তাহলে আপনি এই মতটাকে প্র্যাকটিক্যাল জ্যোতিষের মধ্যে নিতে পারবেন না? তখন হ্যাঁ স্যার, আমার তো কি বলতে পারবেন না জন্ম তারিখ না হলে তোমার এই রাশি। আমার যে আঙ্গুলের ফিঙ্গারগুলি প্রত্যেকটি পর্ব, প্রত্যেকটি পর্বের যে গ্রহের অবস্থান এমনিতেই মিলে যায়। তো প্রত্যেকটি গ্রহের অবস্থান যে মিলে গেল, মানে আমার আঙ্গুলের ফিঙ্গারের মধ্যে মিলে গেল গ্রহের যে অবস্থা, এই প্রত্যেকটি অবস্থান আর আঙ্গুলের ফিঙ্গারের মধ্যে আমাদের এমনিতেই যন্ত্র মিলে গেল। স্যার একটু সহজ করে দেন তো, আপনার কিছু মেলে কিনা, আপনার রাশি অনুযায়ী আপনার আঙ্গুলে কোনো চিহ্ন আছে কিনা? স্যার আমার হচ্ছে তুলা রাশি। হ্যাঁ, আমার তুলা রাশি হচ্ছে 7 নক্ষত্রের দ্বিতীয় চরণে। আমি দেখতে পাচ্ছি স্যার, ঠিক দ্বিতীয় চরণের যে জায়গাটা, এই জায়গায় দুটো আড়াআড়ি রেখা আছে স্যার। অন্য এখানে কোনো পর্বে কি আছে? না স্যার, এরকম রেখা অন্য কোনো পর্বে নাই স্যার। তাহলে কি হলো? তো এটা মিন করছে স্যার, এটা হচ্ছে এবার। আবার আপনি এবার নিনুস স্যারের যেটা আবার দেখলো স্যার, যে যেটা রাশি হবে সেই পর্বটা একটু অন্য পর্বের সাথে একটু আলাদা হবে, যেমন এই পর্বটা একটু বড় আছে আর কি। অবশ্য এটাও আমি খণ্ডন করতে পারি যে যেহেতু এটা আমার মধ্যম আঙ্গুল, সবচেয়ে বড় আঙ্গুল, এটা এই কারণে। কিন্তু ওই আড়াআড়ি রেখাটা এটা নাই স্যার, অন্য কোথাও নাই। এটা ওই আমার রাশির আঙ্গুলই পাচ্ছে স্যার। আর কারো আছে? স্যার আমি একটু বলবো স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার মিথুন রাশি আদ্রা নক্ষত্র। তো অধিপতি রাহু। 1 2 3 মিথুন রাশির। হ্যাঁ স্যার, এই যে স্যার দেখেন কলম দিয়ে মার্ক করে রাখছি স্যার, এই ভিতরে একটা কালো চিহ্ন আছে যা হাতের কোথাও নাই স্যার, এই যে। হ্যাঁ, তাহলে আপনি কালো দাগ আগে দিলেন কেন? তাহলে তো না বোঝা স্যার, যাবে যে আপনি কালো করে রেখেছেন। গোল। আপনাকেই বুঝতে হবে যে এই ক্যামেরায় সবাই বুঝছে না, আপনাকেই বুঝে এখানে জবাব দিতে হবে। স্যার একটি সূত্র দিল, সেই সূত্রটা কি আসলে আপনার জীবনের সঠিক কিনা আপনারই দেখতে হবে নিজ চোখে, যে আমার 12টি পর্ব 2 হাতের, এই 12টি পর্বে কোন পর্বে আর কোন চিহ্ন আছে? পুরো একটা স্যার টপিক। স্যার এখানে আরেকটা প্রশ্ন কিন্তু এসে গেল, চেষ্টা করছে হিমাংশু আরেকটা।
মিত্র আপনি আর- একটু মিউট করেন। আর একটা প্রশ্ন স্যার এসে গেল, ধরেন ওই রাশির মধ্যে তো শুভ চিহ্ন থাকতে পারে, আমারটা নেগেটিভ দেখাইলাম, পজিটিভ তো থাকতে পারে। হ্যাঁ, কেন থাকবে না? কর্কটের চন্দ্র, যার কর্কট রাশি, এইবার কর্কট রাশি যেমন কর্কট রাশির জন্য পুষ্যা নক্ষত্র, কর্কট রাশি যদি পুনর্বসু নক্ষত্র হয়, তখন কিন্তু স্যার এই বৃহস্পতি নক্ষত্র, তখন কিন্তু তার মধ্যে শুভ চিহ্ন থাকতে পারে। সে তখন স্যার, আর ওই হাড়ি রাশিতে- কাটবে না, রাশিতে যদি তখন কোনো হাড়ি পাপ গ্রহ কাটবে না, দৃষ্টি দেয়। তিল জব ক্রস হবে না, তখন হয়তো ঊর্ধ্বগামী রেখা থাকবে। কারণ কর্কট হ্যাঁ, স্যার। রাশির বৃহস্পতি একমাত্র শুভকারক গ্রহ, মঙ্গল হ্যাঁ। রাজকারক গ্রহ। মানে এইভাবে চান্সটা নিতাম স্যার, আমি এটা বলছি আর কি স্যার। স্যার রাশির ক্ষেত্রে যদি ওই রাশির ক্ষেত্রে কোনো পাপ গ্রহ দৃষ্টি দেয়, সেই ক্ষেত্রে স্যার বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝে নিয়েছি। পরিবর্তন হবে না? আবুল হোসেন সাহেব মনে হয় ক্লিয়ার না। আপনি আপনার রাশি কি? আপনার স্যার বাবা আমি পর্বের ক্লিয়ার, মধ্যে- হ্যাঁ? স্যার আমি ক্লিয়ার, আমি আপনার অঙ্ক এটা বুঝে ফেলছি, হ্যাঁ? কিন্তু আমি মিলাচ্ছি যে এই যে কয়েকটা আপনি দিয়েছেন অনেকেরই মিলতেছে, কিন্তু মানুষজন তো এইদিকে যায় না। ওই যে আপনি যে বলছেন হাতের এখানে ওখানে টিপ দিয়ে একটা মাইরিয়া দেয় আর কি, এই জন্য আমি বলছি। আমি অঙ্ক ক্লিয়ার স্যার, আমাকে শর্ত দিলে আমি বের করে দিতে পারবো যে এইটা সঠিক, আপনার রাশি এইটা, এরকম বের করতে পারবো। বলেছেন ভাই, এটা তো স্যারের গবেষণা, অন্যরা তো হ্যাঁ। যায় না, এটা স্যারের নিজস্ব পদ্ধতি। হ্যাঁ সেটাই বলছি, এগুলো তো বইতে পাই নাই আমি, বইতে বই আমার কাছে ক্লাস না। বইতে পাই নাই। এবং স্যার যেটা বলছে এটা সহজ হয়েছে, কারণ এই যে 15 ধরিয়া ফেরদৌসির আমি 3টা জায়গায় পাইলাম হাতের যে 3টা রাশির সম্ভাবনা আছে, তারপরে ওখান থেকে কোনো একটা বৈশিষ্ট্য আমি পেয়ে যাব যে তার রাশি ওইটা সঠিক। হ্যাঁ, এইবার আমরা রাশির যে স্যার বৈশিষ্ট্য জানি। আমারও তো বৃশ্চিক রাশি, আমার বৃশ্চিক রাশি স্যার, হ্যাঁ বলেন। আমার বৃশ্চিক রাশি নীরজ স্যারের মতন, কিন্তু বৃশ্চিক রাশি হচ্ছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক। হ্যাঁ, এই মিডিলের জায়গায় মাঝখানে, মিডিল আপনার মানে আঙ্গুলের বৃশ্চিকের মাঝখানে। জায়গায় মিডিল আঙ্গুলের মাঝখানে উপরের দিকে শুধু একটা দাগ আছে, এক্সট্রা দাগ। হাতে 2 হাতের কি আর কোনো পর্বে দাগ আছে? না। তাহলে কি হলো? আপনার রাশি কি বৃশ্চিক বের করতে পারবেন না? হ্যাঁ, তাহলে কি এটা কঠিন কি? এবং এবং জন্ম তারিখ হচ্ছে যে আপনার 18/7/1956, 9 হ্যাঁ, 18 মানে 9, ওই সেই বৃশ্চিক মঙ্গল। মঙ্গল। এইবার আপনার নক্ষত্র কি বললেন? বৃশ্চিক হ্যাঁ। রাশির কি নক্ষত্র? অনুরাধা স্যার না, অনুরাধা শনি অনুরাধা হচ্ছে নক্ষত্র। অধিপতি শনি। শনি। এইবার দেখবেন আপনি যে ওই রাশি সাপেক্ষে শনি আপনার উপর কি ইফেক্ট ফেলছে। ওই শনি যদি আপনার অনুরাধার অধিপতি, বৃশ্চিক রাশির অধিপতি, আমরা লগ্ন থেকে রাশি থেকে দুভাবেই কিন্তু বিচার বলেছি। আমি বলেছি সকল পণ্ডিত ব্যক্তি, বিদগ্ধ জ্যোতিষরা, গ্রন্থকাররা লিখেছেন লগ্ন সাপেক্ষে সব কিছু বিচার্য। আমি বলেছি লগ্নকে আপনারা নেন, কিন্তু অর্ধেক অংশ গুরুত্ব দেন, বাকি অংশ রাশিতে চলে যান। এটা একমাত্র আমি বলেছি, আর কেউ বলে না। তাহলে হ্যাঁ, বলেছেন। ওই যে অর্ধেক অংশ যখন আপনি যাবেন, তখন কিন্তু এটিকে বের করতে হবে যে এই নিয়মেই কিন্তু রাশি বের করে আমাদের সেখান থেকে ব্যাকে এসে বা তার ওই জন্ম রাশি দেখে, তার দশা দেখে ওই সময়ের গ্রহগণকে কিন্তু মার্ক করতে হবে। এটি নিউমারোলজিতে কিভাবে ধরিয়ে দিচ্ছে? নিউমারোলজির অর্থ কি? মানে সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্বে সেই জাতক কোন সংখ্যার জাতক, এটি আগে আমরা বের করতেছি। তো সেই সংখ্যাটা তার জন্ম তারিখ সংখ্যা, এটি একটি শুধুমাত্র সংখ্যা। হ্যাঁ, ওকে। নামের প্রথম অক্ষর দিয়ে তো বর্ণমালার প্রথম অক্ষর দিয়ে নিশ্চয়ই নাম হচ্ছে না, নাম হচ্ছে তো ওই বর্ণমালার আরো কয়েকটি অক্ষরকে যুক্ত করে তারপরে নাম হচ্ছে। সেই নামটা সে কিন্তু তার জন্ম রাশি অনুপাতে রেখেছে কি রাখে নাই এটা আমরা জানি না, নাও রাখতে পারে। অনেকের কুষ্টির নাম থাকে, অনেকের থাকে না, কিন্তু কুষ্টির নাম প্রচলন না করার কারণে ওটি দিন দিন ল্যাপস হয়ে হারিয়ে গেছে স্যার, হারিয়ে গেছে। তো ওই যে থাকে না, ওখান থেকে তখন আমরা এই যে পরিচালক যে নাম্বারটা, এই গ্রহের প্রভাব বা শুভ প্রভাব অশুভ প্রভাব সেটিও মাসের ভিতর ধরে দেবে। ওই মাসের ভিতর সালের ভিতর যখন ধরে দেবে যে 15 তারিখে জন্ম, 8 মাস 2025, এই 3টি গ্রহকে যদি আমরা আলাদা করি, 15/6 মাসের 8 আর সালের 9,
তাহলে শুক্রের সঙ্গে শনির নেই কোনো শত্রুতা, শুক্রের সঙ্গে মঙ্গলের নেই কোনো শত্রুতা, নেই তো। আবার মঙ্গলের জন্য শুক্রেরও শত্রুতা নেই, আবার শনির জন্য শুক্রেরও কোনো শত্রুতা নেই। প্ল্যানেটে কি আছে? প্ল্যানেটে কি ওই শুক্র, শনি আর মঙ্গল, এই তিনটি গ্রহ। লাল কালি দিয়ে ঘিরে ফেলেন এনাদের। আমরা শুক্রকে ঘিরে ফেললাম, আর ঘিরবো শনিকে, আর ঘিরবো মঙ্গলকে। এই তিন জায়গায় ঘিরে ফেলবো। এই তিন জায়গার প্রভাব আর তার মেষ রাশির যে নক্ষত্র, ওই নক্ষত্রের যে প্রভাব, এই চারটি জায়গা মাত্র দেখবো। আমাদের পুরো প্ল্যানেট দেখার কোনো প্রয়োজন পড়বে না, তাতেই খুশি করে দিতে পারবো। এইবার আমরা মেষ রাশির বৈশিষ্ট্য জানি না, আমি আমার কুম্ভ রাশির বৈশিষ্ট্য জানি, স্বপন চক্রবর্তী বাবু উনি ওনার বৃশ্চিকের বৈশিষ্ট্য জানেন, বা ধরেন ওই কে প্রসেনজিৎ বাবু উনি ওনার রাশির বৈশিষ্ট্য জানেন, জে কে দেব স্যারও রাশির বৈশিষ্ট্য জানেন, নীরজ স্যারও জানেন। তাহলে এই যে রাশির বৈশিষ্ট্য জানেন, তাহলে ওই বৈশিষ্ট্যের মধ্যে 2-4-5টি কথা বললে যদি তার বৈশিষ্ট্যের সঙ্গে মেলে, তাহলে রাশির জায়গা তো আমরা স্থির হতে পারবো না? যেটি আবুল হোসেন সাহেব একটু আগেই বললেন। কিন্তু স্যার আমার মনে অন্য প্রশ্ন ঘোরে, সেটা হলো যে আপনি রাশি বের করা যেটা শিখেছেন এটা ধরতে পারবো, তাহলে লগ্নের কি হবে? লগ্ন কিভাবে বের করবেন যে ভুল করতেছে কিনা সঠিক করতেছে? এইবার রাশি থেকে লগ্ন, যখন আপনারা লগ্ন থেকে প্রথম ভাব, দ্বিতীয় ভাব, আজকে সুভাষচন্দ্র বাবু একটা সুন্দর নোট দিয়েছেন, আমরা 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর থেকে কি বিচার করি। আমি যেটি দিয়েছি, তাছাড়া উনি উদ্বৃত্ত আরো খুঁজে নিগুড় জিনিসগুলো দিয়েছেন, গ্রুপে আছে, সবাই প্রিন্ট দেখেছি। আমি কিন্তু প্রিন্ট প্রিন্টারে পরে আছে অলরেডি ওই পেজ, অর্থাৎ সুভাষবাবুর বিদ্যা কিন্তু আমার অলরেডি চুরি করা হয়ে গেছে। এবং চুরি করে কি, আমি আজ শুক্রবার কত ব্যস্ত বোঝেন, যে সকালে আমার 7:30টার মধ্যে এখানে ইন হয়েছি, সেখান থেকে 11:10 বা 15 দিকে আমি ক্লাস থেকে বের হয়েছি, তারপরে চেম্বার করেছি, ওইটা প্রিন্ট দিছি, ওনার ওইটাকে পড়েছি, তারপরে এসে আবার 1 ঘন্টা ঘুমিয়েছি। ঘুমানোর পরে সেখান থেকে উঠে এই 5:30টার সময় টিটুবাবুর সাথে ফোনে কথা হয়েছে, 5:25 দিকে স্বপনদার সাথে কথা হয়েছে, তারপরে আবার এই 6:10 আগে আমরা কিন্তু ক্লাসে দাঁড়িয়ে গেছি। তাহলে এই ব্যস্ততার দিনে কিন্তু সুভাষবাবুর এটি আমি দেখা মাত্র, আমি নেমে যে ক্লায়েন্ট দেখার আগেই টাইমটা আপনারা গ্রুপে দেখে নেবেন, আমি ওনার এই গবেষণাকে স্বাগত জানিয়েছি, ওখানে ধন্যবাদ জ্ঞাপন করেছি, এবং তখনই আমি ওইটা প্রিন্ট দিছি, সুজনকে বলেছি এটা সংরক্ষণে রাখো এবং এটি কিন্তু তুমি পড়ে নিও, এটি দরকার। দেখছি স্যার, ভালো লাগছে স্যার। আসলে স্যার আপনি যখন আমাকে কল দিয়েছিলেন তখন রিকশায় ছিলাম স্যার, আমি ওই চেম্বার থেকে বাসা আসছি, রিকশা ছিলাম, খেয়াল করি। যাই হোক, তাহলে আমরা দেখেছিলাম রাশি এখানে না, আরেকটু বলে নি, তারপরে আপনারা বলেন। এখানে যেমন জটিল কোন জায়গায়, আমাদের 2জন ম্যাডাম রয়েছে, একজন তন্নি হালদার আর একজন হচ্ছে সুরভি বিশ্বাস দেব। যে মেয়েদের হাত নরম, অনেক সময় দেখা যাচ্ছে ওই কর পর্বে পাবো কিনা এটি আপনাদের সন্দেহ থাকতে পারে, তো ওই 2জনকেও যাচাই করবো একটু। তো এখানে আমরা যখন দেখব যে ইনার লগ্ন মকর, আমি লগ্নকে কিন্তু ওই অর্ধেক অংশ নিতে বলেছি, এই ক্লাসে কিন্তু রাশি নিয়েই আপনাদের চলতে হবে, আলোচনা হয়েছে। পরে সেখান থেকে লগ্নে আমরা যেতে পারবো। আচ্ছা, আমরা পারবো, ঠিকই পারবো। ওই যে বললাম কোন ভাব থেকে কি বিচার করা হয়, রাশি থেকে যখন নাম্বার দেব তখন রাশি থেকে রাশি ভাব, তার ধনভাব, দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, এভাবে 12 ভাবে কিন্তু আমরা যাবো। তো 12 ভাবে যাওয়ার পরে আমাদের ওই যে উল্টে দেখুন ভাগ্য পাল্টে যাবে, তার মানে আমাদের উল্টা গিয়ে নষ্ট কোষ্ঠী উদ্ধারের মতো আমাদের লগ্নের জায়গাটিতে যেতে হবে। সেটি জাতকের রাশির বৈশিষ্ট্য নেওয়ার পরে, আর আমরা লগ্নের বৈশিষ্ট্য কিন্তু পড়েছি, আমরা ঠিক সেই জায়গায় যাব, চলে যাব। কিন্তু তার আগে এটি চর্চা করতে গেলে আমাদের লগ্ন অমিট করে দিয়ে, মানে এটাকে মোটে রাখাই যাবে না, রাশি দিয়ে একটি হরস্কোপ তৈরি করার চিন্তা করতে হবে। সেটি কিভাবে? রাশিটি যখন বের করবো, ওই যে বললাম ওই রাশির আমরা 3টি নক্ষত্র, যে কোনো একটি নক্ষত্র ধরে আমরা গড়পত্তা 6টা দশা পর্যন্ত, মানে বর্তমান বয়স পর্যন্ত চলে আসবো। চলে আসার পরে বর্তমান বয়স থেকে আবার পিছনের দিকে অ্যাকুরেট হিসাব করতে করতে দশা লিখতে লিখতে উপরের দিকে উঠবো। উঠে তার মাসটি তো সে নিশ্চয়ই বলবে যে আমার আগস্ট মাসে জন্ম, তো আগস্ট মাসে কি বার,
এবার বললো আমার যেমন নভেম্বর মাস বুধবার, তাহলে নভেম্বর মাসের এই 12 তারিখ আমি জানি না, বুধবার নভেম্বর মাসে তো 4টি আছে, তাহলে ওই নভেম্বর মাসে যে 4টি বুধবার আছে ওই 4টি বুধবারে যে যদি আমার ওই করের সঙ্গে রাশি মিলে যায় তখন আমাদের ওইখান থেকে আমাদের কাউন্টিং শুরু হবে। তাহলে এই মেষ রাশি চন্দ্র মেষে অবস্থান করছে, আজকে কিসের নক্ষত্রে আমি জানি না, একটু দেখে নেন। 15ই আগস্ট আজকে রাত, তাহলে আগস্ট। ক্লাসটা যদি জটিল মনে করেন তাহলে জটিল, কিন্তু আমি তো জটিল মনে করি না, এই জন্য না স্যার ঠিক আছে, স্যার ঠিক আছে। অশ্বিনী নক্ষত্র ছিল 10টা 33 মিনিট 28 সেকেন্ড পর্যন্ত, তারপর হচ্ছে ভরণী নক্ষত্র, অধিপতি শুক্র। দেখেন শুক্র ওই যে 15 তারিখ নিয়ে কিন্তু আমাদের ক্লাস হচ্ছে, নক্ষত্রটা ভরণী পড়বে কি কেউ বলেছে? 10টার সময় পার হয়ে যায়, এখন সন্ধ্যায় ভরণী হতে হবে, পঞ্জিকা কি আজকে রচিত হয়েছে বা এটা দেখেই কি আমি হরোস্কোপ বানিয়েছি? তা তো না। আজকের সময় দেখেন, সবাই পঞ্জিকা বের করে দেখে নিন যে 15ই আগস্ট হচ্ছে 413 নম্বর পৃষ্ঠায়। এখানে ভরণী নক্ষত্র কিভাবে এলো? অশ্বিনী নক্ষত্র শেষ হয়ে গেছে সকাল 10টা 33 মিনিট 28 সেকেন্ডে, গণ্ডযোগটা শেষ হয়ে গেছে। তারপরের দিন প্রয়োজনে আবার যাচাই করে নেন, পরের দিন হচ্ছে ভরণী নক্ষত্র সকাল 8টা 53 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত 16 তারিখ, তাহলে ফুল ভরণী নক্ষত্র। তাহলে ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র, ওই 15 তারিখ উনি লুকাবে কি করে যে উনার জন্ম 15 তারিখে না? যখনই ভরণী নক্ষত্র আমি শুক্র পেয়ে গেলাম, এই শুক্র আমাকে তার জন্ম তারিখের 15 ইন্ডিকেট দেয়নি। এবার নক্ষত্র তো শুক্রের নক্ষত্র যেমন 2 নম্বরে পড়েছে, আর 9 আর 2 11 নম্বর নক্ষত্রে পড়েছে। তাহলে 11 নম্বর পড়তে গেলে কিন্তু আপনারা আর ওই মাস পাচ্ছি না আমরা, যে নভেম্বর মাস আর এই আগস্ট মাস কিন্তু আর থাকছে না। আবার যদি 11 আর 9 20 নম্বর নক্ষত্রে যদি যাই তাহলেও কিন্তু আগস্ট মাস শেষ হয়ে যেতে পারে। তাহলে ভরণী নক্ষত্র আগস্ট মাসে তো একবারই পড়বে, 2 বার তো পড়বে না। তাহলে এটা কঠিন কি? কোথায় কঠিন? যদি ভরণী নক্ষত্র পাই তাহলে শুক্রের দশা পেয়ে গেলাম। এইবার দশায় আমাদের যে 2 4 5 দিন 10 দিন ক্যালকুলেশনে একটু কষ্ট হবে, সেটি সবচেয়ে সহজ হবে যেমন নীরজ বাবুর, কিশোরী মোহন বাবুর, আবুল হোসেন সাহেবের, এনাদের জন্য সহজ হবে। বাকি আমার মতো যারা আছেন তাদের ওই হিসাবটা করতে একটু কঠিন হবে, আমার জন্য আমি এত হিসাব করতে পারি না। এটা স্যার বুঝতে পারি পুরো দশটা কত টাইম এটা ডিপেন্ড করি কত না। আমি এনার গণিত জ্যোতিষ হিসাবে এই 3 জনকে আমি মার্ক করেছি, ইনরা 3 জনই পাবেন অতি দ্রুত পারি, যা আমি পারবো না ওনাদের সঙ্গে, এটা আমি স্বীকার করে নিচ্ছি। তাহলে এইবার শুক্রের আমরা যদি ব্যাখ্যায় আসি যে ভরণী নক্ষত্র অধিপতি শুক্র, শুক্র কোথায়? ষষ্ঠে। তার রাশির কোথায়? আমরা রাশি থেকে বলছি তৃতীয় শুক্র এইবার রাহু দৃষ্ট হয়েছে, আর বৃহস্পতি রাহুকে দৃষ্টি দিয়েছে। প্রথম যদি দেখি বৃহস্পতি রাহুকে দৃষ্টি দিয়েছে, রাহু তার মূল ত্রিকোণে আনন্দময় স্থানে নাচছে, নিত্যরত আনন্দিত রাহু, ক্রূর রাহু নয়, ক্ষতিকর রাহু নয়। তাহলে সেই আনন্দিত রাহুকে বৃহস্পতি বলছে আমি কিন্তু তোমাকে দেখতেছি তুমি আনন্দ করছো। তাহলে তার আনন্দটা কি নেগেটিভ আনন্দ হবে, মানে ডিজে ড্যান্স হবে, নাকি অমায়িক ড্যান্স হবে? কোনটা হবে? অমায়িক ড্যান্স, পজিটিভ হবে, পজিটিভ। যদি তাই হয়, সেই রাহু আবার বলছে শুক্রকে যে আমি কিন্তু তোমাকে দেখছি, রাহুকেও ওই বৃহস্পতিকেও বলছে আমি কিন্তু তোমাকে দেখছি, আমি আনন্দরত অবস্থায় মঞ্চে নৃত্য করছি, কিন্তু নৃত্যকারের কিন্তু ওই মঞ্চের সবার দিকে নজর থাকে না, নির্দিষ্ট এক জায়গায় নজর চলে যায়। এই ক্লাসে আপনারা যে 25 জন আছেন বা কত 3 5 4 5 20 আর 3 23 22 জন আছেন, এই 22 জনের নিশ্চয়ই নির্দিষ্ট একজনের দিকে নজরটা বেশি যায় বক্তব্য দেওয়ার সময়, দেখবেন। তাহলে উনার কার উপরে যাবে? শুক্র তো আর উনাকে দেখে নাই, শুক্র কিন্তু রাহুকে থামায় দেয়নি, বৃহস্পতি বরং রাহুর কুপ্রভাবকে থামিয়ে দিয়েছে। তাহলে শুভ রাহু সে শুক্রকে দেখছে। তাহলে শুক্রর যে চন্ডাল আমরা বলেছি যে রাহু আর বৃহস্পতি গুরু চন্ডাল হয়, আমি শিক্ষা দিয়েছি আপনাদের বৃহস্পতি শুক্র তার থেকে অধিক গুরু চন্ডাল হয়।
তাহলে এখানে বৃহস্পতি রাহুকে দেখার কারণে, বৃহস্পতিকেও রাহু দেখার কারণে, দেবগুরু আর শান্ত রাহু থাকার কারণে বৃহস্পতিকে দুর্বল করতে না পারলেও শুক্রকে কিন্তু ঠিকই দুর্বল করেছে, করে দিচ্ছে। জি স্যার। তাছাড়া মিথুনে শুক্র, সে তো আর তুঙ্গস্থ না, নিচস্থ না, বা ধরেন কোনো এমন কোনো প্রভাব না, বুধের ক্ষেত্রগত সেই শুক্র। তাহলে শুক্র এখানে দুর্বল হয়েছে, মানে অশুভত্ব দূর করেছে নিশ্চিত। শুক্রের অশুভত্ব যেটা লগ্ন থেকে যদি বলি ষষ্ঠ ভাব রিপু ভাবের অশুভত্ব কমিয়েছে, আবার রাশি থেকে বললে তৃতীয় ভাব, সেই তৃতীয় ভাবের দোষ অংশ কম ঘটাতে পেরেছে। এটি হচ্ছে আমাদের বিচার, আমরা যেটা শিখেছি সেটাই পুনরাবৃত্তিটা করলাম। তাহলে এই শুক্র ওই 15 তারিখে রবি আর বুধ মিলে কিন্তু শুক্র হয়েছে, যেটা রবি আর বুধের বুধাদিত্য যোগ আমরা বলি সব থেকে ভালো যোগ। তাহলে সেই জন্মগ্রহণকারী যে বুধ শুক্রকে জন্ম দিয়েছে আর রবি শুক্রকে জন্ম দিয়েছে, তাহলে সেই বুধের ঘরে গিয়ে সেই জন্মদাতা পিতার কোলেই কিন্তু সেই শুক্র বসে আছে। তাহলে ওই শুক্র কি বেঈমানি শুক্র হবে, লালসাকারী শুক্র হবে, লোভ লালসা এইগুলো শুক্র হবে? হতে পারে না, এগুলো মুক্ত হবে, এগুলো মুক্ত হবে। তাহলে যে জাতক আসছে 15 তারিখে জন্মগ্রহণ করা, আপনি যদি বলেন যে আপনি হচ্ছে স্বচ্ছ মানুষ, নিরেট বুদ্ধিমান মানুষ, নিরেট সায়েন্সের মানুষ, বা যতটুকু বোঝেন সেটা একেবারে নিখাত বোঝেন, আপনি কোনো ভেজালে যান না, ভেজাল থেকে বেরিয়ে আসেন, আপনার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলো আপনার ভিতরে নেই, তাহলে কি তার শুক্রের বিচারটা ওখান থেকে হয়ে যাবে, তার যাচাইটা ওখান থেকে হয়ে যাবে। যদি এটি সঠিক হয় তাহলে যাচাই হয়ে যাবে। জি স্যার। যখন এই যাচাইটা হয়ে যাবে, শুক্রকে বলছেন, তখন রাশির বিচারটাও হয়ে যাচ্ছে। মেষ রাশি মানে রাগী জেদি ক্রোধী অহংকারী, কিন্তু সে তো শুক্রের নক্ষত্রে আছে। তাহলে শুক্রের নক্ষত্রে যখন আছে, তাহলে শান্তিপ্রিয় রাগী জেদি, শান্তিপ্রিয় ক্রোধী, শান্তিপ্রিয় অহংকারী, মানে অহংকার রাগ জেদ থাকবে কিন্তু অশান্তি বাঁধিয়ে নয়, অনুশোচনাকারী মেষ রাশি। রাগ একটু করতেই পারে কিন্তু সে অনুশোচনা করবে। যদি বলেন তাহলে রাশি ঠিক থাকবে, তখন থাকবে না? ঠিক আছে, জি থাকবে। এই হচ্ছে প্র্যাকটিক্যাল জ্যোতিষ। এইবার আমরা আর গোল দিয়েছি কোথায়? শনি। শনি মীন রাশিতে বৃহস্পতির ক্ষেত্রগত, সে দৃষ্টি দিয়েছে কোথায়? পঞ্চমে বিদ্যাভাবে, সে দৃষ্টি দিয়েছে আপনার নবম ভাবে মঙ্গল, আর দৃষ্টি দিয়েছে 12 নম্বর ঘরে। তো 12 নম্বর ঘরে কেউ নেই, 12 নম্বরের অধিপতি ষষ্ঠে বসে রয়েছে। ষষ্ঠে বাদ দিলাম, আমরা রাশি দিয়ে বিচার করছি, রাশি তৃতীয় বসে আছে, সেখানে কোনো দৃষ্টি দেয়নি, কিন্তু তার ঘরে দৃষ্টি দিয়েছে। ওই 12 নম্বরে কিন্তু আবার বিপরীতে শুক্র বৃহস্পতি দুজনেই দৃষ্টি দিয়েছে। তা আমরা কিন্তু শিখিয়েছি যে নিজ গৃহে কেউ নিজের ঘর নিজে পোড়াবে না, এটা কিন্তু আমরা শিখিয়েছি। নিজের গায়ে নিজে আগুন দেবে না। দেবে কখন? যখন সে আত্মহত্যা করবে, তখন তার মস্তিষ্ক আর কাজ করবে না, তখন না সে পেট্রোল ঢেলে দিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে সে আত্মহত্যা করবে, নচেত কিন্তু দেবে না। তো বৃহস্পতির মতো গ্রহ, শুক্রের মতো শান্তিকারক গ্রহ, ওই যে শুক্রের অশান্তিটা কিন্তু রাহু দমন করে দিয়েছে। রাশির অধিপতি যে নক্ষত্র, নক্ষত্রের অধিপতি যে গ্রহ শুক্র, তাকে দমন করে দিয়েছে রাহু। আর বৃহস্পতি দেবগুরু সে কোলের মধ্যে নিয়ে বসে আছে, যে বুধ জন্ম দিয়েছে সেই বুধের ঘরের মধ্যে। তাহলে উনি দৃষ্টি দিয়ে এই ঘরকে নিশ্চয়ই আর ধ্বংস করছে না, করবে না। জি। তাছাড়া মেষ রাশির যদি আমরা বলি, তাহলে মেষ রাশির পাপকে শনি আর বুধ হচ্ছে পাপ, তাই তো? আর শুভকে রবি বৃহস্পতি, বুধ শুক্র শনি মেষের, রবি বৃহস্পতি। বুঝলাম না। মেষ রাশির শুভ রবি আর বৃহস্পতি। মেষ লগ্নের হচ্ছে চন্দ্রমঙ্গল শুক্র শনি। হ্যাঁ, বুধ শুক্র শনি হচ্ছে শুক্র শনি পাপ। আর শুভকে রবি বৃহস্পতি, আর রবি আর বৃহস্পতি। তাহলে বৃহস্পতি যদি শুভ কারক হয়, সে এই দৃষ্টি দিয়েছে, এই ঘর তো তার ভাগ্য ভাব। তাহলে ওই মেষ রাশির জাতক যদি বলা হয় যে তোমার ভাই বোনের মধ্যে তুমি বেশি ভাগ্যবান, তোমার ভাই বোনের মধ্যে তুমি সবচেয়ে নিরেট, তুমি সবচেয়ে সৎ, তুমি সব থেকে ভালো মানুষ, আর সেটি যদি সঠিক হয়, তাহলে কি রাশি ধাপে ধাপে সঠিক হতে থাকবে না? হ্যাঁ, রাশি সঠিক হবে, হতে থাকবে তো। জি। বেশি লাগে না, মাত্র
বারো 12 ঘরের 12 দুগুণে 24টা কথা বললেই তাকে আর লাগে না, এই যথেষ্ট। তো ওই তো এই কথাটা বলে গেলাম। এইবার বাকি থাকলো হচ্ছে আমরা মঙ্গলকে ঘিরেছি, তাহলে মঙ্গল হচ্ছে রাশি অধিপতি আর অষ্টমপতি। সে বসে আছে রাশির ষষ্ঠে অরিগৃহে, লগ্ন আমরা পরে বের করে দিচ্ছি দেখেন। এইবার রাশির ষষ্ঠে বসে আছে অরিগৃহে, বুধের গৃহে। তাহলে আমার বুধের শত্রু চন্দ্র, মঙ্গলের শত্রু হচ্ছে বুধ। তাহলে মঙ্গল বুধকে শত্রু মনে করে, তাহলে শত্রুর ঘরে গিয়ে সে উঠে বসছে। উঠে বসে কি করছে? শত্রুর ঘরে যে সে তো থরকম্পন অবস্থানে আছে। জি, মেষের মঙ্গল, বৃশ্চিকের মঙ্গল। মেষের মঙ্গল উগ্র, বৃশ্চিকের মঙ্গল শান্ত। কিন্তু যে উগ্র মঙ্গল, সেই উগ্র মঙ্গল এসে শত্রুর ঘরে এসে সে কিন্তু শান্ত হতে বাধ্য হয়েছে। উপরন্ত পাপ শনি যে দৃষ্টি দিয়েছে, মারক শনি দৃষ্টি দিয়েছে, তাহলে তার মানে আরো শান্ত সুযোগ নেই। জি স্যার, আরো শান্ত হয়েছে, লাভ ধাপ দেওয়ার সুযোগ আছে না? নাই। তাহলে মঙ্গল যদি তাকে বলা হয় যে ওই শুক্রই কিন্তু তোমাকে মেষ রাশির যে রাগ জেদ বাড়ানো, মেষের যে রোগ ব্যাধি মঙ্গলের বুধের, সেই রোগ ব্যাধি অর্শ ফিস্টুলা ভগন্দর টিউমার রক্তদৃষ্ট পীড়া, এইগুলো যেগুলো হওয়ার কথা মঙ্গলের রোগ, সেগুলো তোমার একটাও নেই। কেন নেই? এই কারণে নেই। যদি না থেকে থাকে, কারণ আপনারা রাশির ষষ্ঠে যখনই মঙ্গল দেখবেন তখন তো মঙ্গলের ব্যাধি পীড়াগুলোই বলবেন। বুধ সে মঙ্গলকে পীড়িত করছে, মঙ্গল তো আর বুধকে পীড়িত করেনি। মানে বুধ মঙ্গলকে শত্রু মনে করছে, কিন্তু মঙ্গল তো আর বুধকে শত্রু মনে করেনি। জি, তাই তো? তাহলে রোগটা তো আপনারা বলেই দেবেন যে মঙ্গলের, তাই তো বলে দেবেন না? কিন্তু সেই মঙ্গলের রোগগুলো তার হবে না যদি না থাকে। তাহলে রোগটা কি হবে? এটারও একটা প্রশ্ন থেকে যায়। জি, তো তখন হচ্ছে ষষ্ঠপতি বুধ আর তৃতীয়পতি বুধ। বুধ কোথায় আছে? বুধ আছে রাশির চতুর্থে। সে কারো কোনো দৃষ্টি পায়নি, রবিকে সঙ্গে নিয়ে অবস্থান করছে। যদি একটা রোগ বলেন, কারণ যেহেতু মেষ রাশি সে উত্তেজিত লোক না, কারণ শুক্রের নক্ষত্রে থাকার কারণে সে উত্তেজিত নয়, সে শান্তিপ্রিয় মেষ রাশি। তাহলে শান্তিপ্রিয় মেষ রাশির বুধের যদি বলা হয় যে বুধ চতুর্থে আছে, তোমার একটু ওই কথায় একটু জড়তা আছে, তোমার একটু মুখগহ্বরে একটু ঘা হয়, ফুসকা ফুসকা, তোমার একটু লালা ঝরে, ঘুমালে লালা ঝরে, বা ধরো তোমার মিত্রদের তুমি বেশি উদার মানুষ, বেশি পরোপকারী মানুষ, বেশি তুমি এই দিকগুলো, এইগুলো যদি বলি, যদি সঠিক হয় তাহলেও রাশি যাচাই হয়ে যাবে। হ্যাঁ, রাশি যাচাই হয়ে যাবে তো। আরেকটি গ্রহ আছে শনি। শনি কিনা সে ভাগ্য কর্ম এবং আয়পতি। রাশির কিন্তু সব তো কর্ম এবং আয়পতি, সে ব্যয় ভাবে। যদি একটা কথাই বলা হয় তুমি সারা দিন ধরে যাই উপার্জন করছো আজ পর্যন্ত তোমার কিছু সঞ্চয় নেই, তোমার সঞ্চয়টা ধনভাবে সেই শনি দৃষ্টি দিয়েছে, অর্থাৎ তোমার কোনো সঞ্চয় কিছু নেই। তোমার ষষ্ঠ ভাবে দৃষ্টি দিয়েছে, তোমার অপেক্ষা তোমার যেহেতু মিত্র ভাবে বুধ বসে আছে, পরিবারের চিকিৎসায় তোমার টাকা বেশি ব্যয় হয়। ইভেন যদি বলা হয় যে চতুর্থ ভাব মাতৃভাব, মা এবং কন্যাকে নিয়ে তোমার বেশি ব্যয় হয়, এটা যদি সঠিক হয়। আর যদি এই যে ভাগ্যভাবে দৃষ্টি দিয়েছে, ভাগ্য যেন কোনো ক্রমে খুলতে দিচ্ছে না। এই কয়টা কথা বলে দেব, দেওয়ার পরে রাশি যদি নির্ণয় আমার সঠিক হয়, জি স্যার, তাহলে এবার ভেবে দেখুন। এবার জয়ন্ত স্যার ব্যাখ্যা করে দেন। স্যার আপনি তো সব দিক তুলে দিচ্ছেন স্যার, আর নতুন করে কি করবো স্যার? না, আমার সূত্র আদৌ আপনারা শিখবেন কি শিখবেন না সেটি তো আপনাদের উপর ন্যস্ত। আমি তো জোর করে দিতে পারবো না আপনাদের, তাই না? না নিলে এই সূত্রটা তো সহজ এবং পরিষ্কার। আপনার সূত্র সেটা বলছি স্যার। ওই আমরা হায়ার ডিপ্লোমা একদিন আপনি যখন 1 ঘন্টা ক্লাস করে গেছিলেন, তখন একটা সূত্র নিয়ে আলোচনা করছিলাম। টিটুদা বলতেছে এই সূত্র কার? আমি বলছি এই সূত্র স্যারের। তাহলে আমরাও তো পাইলাম না, আমাকে আপনিও পাইছেন এবং গত সপ্তাহে ক্লাসে স্যারে দিছে। তখন সূত্রটা কিভাবে আপনি দেন স্যার, ওইটা আমি বললাম। তখন টিটুদা বলছে না সত্যি তো, স্যারে তো এইভাবে সূত্রটা দেয়, মানে নক্ষত্রকে কানেকশন করে ফলাদেশ প্রকাশ করা আর কি।
আমি বলছি স্যার যখনই জন্মচক বিচার করে তখনই উনি স্যারে বলে যে এটা এইভাবে আছে, এইভাবে অধিপতি এবং এই নক্ষত্র কানেকশন করছে। মানে আমি হচ্ছে কি স্যার যখন এটা বলে পরে ভিডিও দেখে এটা কানেকশন করি, পরে এটা ভেঙ্গে ভেঙ্গে পরে যুক্ত করে দেখি স্যার আসলে কিভাবে ফলাদেশটা করছে। তো এই কারণে আমি এটা এখন আলাদা নিয়ম করে ফেলছি। আমি যখন বুঝাই তখন এটা আলাদা করে মানে উপস্থাপন করি। তো মনে হয় যে এটা হয়তো আলাদা নিয়ম, কিন্তু প্রকৃতপক্ষে মানে পাওয়ারটা স্যারের কাছ থেকে। সেটা তো বলছিলাম না আমি এই কথাটা। স্যার এই যে রাশি নির্ণয় যখন হইলো, তো তখন থেকে কি আমি আবার দশা বিচার করে বর্তমান অবস্থায় আসবো? কেন আসবো না? অবশ্যই আসবো, তারপরে আবার উল্টা যে সেখান থেকে লগ্ন বের করব। সেটা হচ্ছে নষ্ট কুষ্টি উদ্ধারের জন্য। আচ্ছা, নষ্ট কুষ্টি লগ্ন এমনি বের করা যাবে, তার চরিত্র দিয়েই তো বের করা যাবে। আমরা এই চার্ট থেকেই লগ্নে বের করতে পারবো? কেন পারবো না? আচ্ছা, একটু হিন্ট দেন স্যার। কেন আছে কিনা আপনাদের থেকে দেখুন। আপনাদের তো আসলে চাপ দেইনি আমি, কারণ হচ্ছে আপনারা সংখ্যায় কম ছিলেন, তারপর নিয়ম অনুযায়ী আগে কখনো ক্লাস হয়নি, প্রাথমিক ব্যাচ সেইভাবে হয়নি। আমি বলছি আমাকে একটু আনন্দ দিন, আপনারা সবসময় আনন্দ ভিক্ষা চেয়েছি, কিন্তু পাইনি। না পাওয়ার কারণে এবারের যে নতুন ব্যাচ শুরু হয়েছে, দেখেন বেশি সদস্য হওয়ার কারণে আমি তাদের যে ভাবে দিচ্ছি, এই ক্লাসটা একটু দেখেন যদি সময়। দেখতেছি স্যার, হ্যাঁ রেকর্ড গুলা দেখি, পুরনো অনেক কিছু দিচ্ছেন। তাহলে উনাদের যা দিচ্ছি, যে উনাদের যদি কেউ না পারার কারণে এত চাপ দেওয়া হচ্ছে, উনরা যদি জোরে যায় তা আগেই জোরে যাক। আমার টার্গেট 10 ক্লাসের মধ্যে জোরে যাক, যা এত কঠিন আমরা পারবো না। কিন্তু যে 10 ক্লাসে পরে যে টিকবে সে আর জীবন বেরোবে না, এটা আমি দৃঢ় আশাবাদী। সেই আশাবাদ নিয়েই কিন্তু এবার ক্লাস তৈরি হচ্ছে। সেনাবাহিনীর প্রশিক্ষণ স্যার। হ্যাঁ, সেনাবাহিনীর প্রশিক্ষণ। হ্যাঁ, এবং আমরা বলেছি, আমাদের স্যারদের সঙ্গে আলাপ করেছি, আমি জেকে দেব স্যারের সাথে, নীরজ স্যারের সাথে আলাপ করেছি যে আমাদের মাসে অন্তত একটি কিন্তু হোয়াটসঅ্যাপ মিটিং হতে হবে, আমরা কিভাবে এই কোচিংকে পরিচালনা করব। এটা কিন্তু আমাদের হতেই হবে। তাহলে এই যে পরিকল্পনাগুলো নিয়েছি কেন? আমাকে নিশ্চয়ই বেশি শিক্ষার্থী হওয়ার কারণে আমি আনন্দিত হয়েছি, তাই না? এখন আমি ওই ধরনের নিচ্ছি। আজকে স্যার বেশি স্টুডেন্ট অনুধাবন করা নতুন শিক্ষার্থীদের জন্য সকালে আমার দ্বারাও সম্ভব নয়, কিন্তু সকালের তারা ঠিকই করেছে। অর্থাৎ খুব সুন্দর একটি ব্যাচ আমাকে মুগ্ধ করেছে। এইবার লগ্নে আসবো, তার আগে আপনাদের কিছু কথা এবার শুনে নি। দেখেন, আমাদের এই রাশি নির্ণয় এটা এক আছে কিনা 2 জন ম্যাডামের কাছ থেকে আমরা শুনতে চেয়েছি, এটিও কিন্তু একটু মনে রাখেন। ওনাদের বা নীরজ বাবু আপনি করেন, ওনাদের হাতে কোনো চিহ্ন আছে কিনা যাচাই করুন, যে এই 12টি পর্বের মধ্যে কোনো পর্বে চিহ্ন আছে কিনা, আর ওনার রাশি কি, এই 2 জনেরটা যাচাই করেন। রবি ম্যাডাম কোথায় বলুন, বিশেষ চিহ্নটা বলুন আপনার। দাদা আমার হচ্ছে সিংহ রাশি। আমার ওই যে এই যে রবির আঙ্গুলে যে পর্ব সিংহ রাশি 5 নাম্বার পর্বে একটা তিল চিহ্ন আছে, যেটা আর কোথাও নাই। তাইলে যদি তিল চিহ্ন থেকে থাকে সেইটা আপনার রাশিতে এই তিল চিহ্নের ব্যাড ইফেক্ট আছে কিনা। আচ্ছা, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্র নক্ষত্র। হ্যাঁ, এইবার দেখেন ওই যে চন্দ্রের শত্রু শুক্র, সেই শুক্র রবির ঘরেই তো শত্রু ঘরে বসে আছে, তাহলে তার অবশ্যই ওই দিকগুলো রয়েছে শান্তিজনিত, বলেন সেইগুলো দেখেন ওনার লেগে যাবে, বুঝলেন? মনের শান্তির উপরে নেগেটিভ প্রভাব পড়বে। হ্যাঁ, তানমি হালদার বলুন। হ্যাঁ স্যার, আমার হচ্ছে মকর রাশি। তো এই কনিষ্ঠা আঙ্গুলের এই উপরের পর্বটায় সম্ভবত স্যার যেটা দেখিয়েছেন, তো শ্রবণা নক্ষত্র। তো আমার এই আঙ্গুলে তেমন কিছু দেখতেছি না, শুধু আড়াআড়ি দুটো রেখা দেখছি। হ্যাঁ, আড়াআড়ি রেখাটা 2 হাতে আছে, খেয়াল করেন 2 হাতে আছে কিনা। অবশ্য 2 হাতের নেই সেভাবে, এই হাতেরটা ক্লিয়ার না, বাম হাতেরটা ক্লিয়ার আছে, বেশি ক্লিয়ার।
বাম হাতেরটা হ্যাঁ বেশি ক্লিয়ার। হ্যাঁ মোটামুটি থেকে এটাতে সার্কিট যে থিওরি আছে এটা প্রমাণ হয় যে এইভাবে আমরা হ্যাঁ রাশি হ্যাঁ নির্ণয় করতে পারি। অবশ্যই। হ্যাঁ অবশ্যই। হৃদয়দা বলেন আপনার কি চিহ্ন আছে? স্যার আমি একটু কথা বলি স্যার। হিমাংশু বলুন। মিত্র স্যার। হ্যাঁ বলুন। স্যার আমার মকর রাশি স্যার, হ্যাঁ। উনি যা দেখাইলো স্যার আমার ছোট্ট করে দুটো জায়গায় চতুর্ভুজ চিহ্ন আছে। বাহ। ওরে বাপরে বাপ। এই হাতে আছে, এই হাতে আছে, ছোট্ট চতুর্ভুজ দুটো জায়গায়। আপনি তাড়াতাড়ি treat দেন। এই চিহ্ন তো আর কোথাও নাই, এই দুই না জায়গা স্যার ছাড়া। এই জায়গায় আছে, এই দুটো জায়গায় আছে, এই আঙুলে আছে, এই জায়গায় আছে। এইবার হিমাংশু বাবু আপনার মকরের কোন নক্ষত্র? শ্রবণা নক্ষত্র স্যার। শ্রবণার অধিপতি চন্দ্র। চন্দ্রের নক্ষত্রের ব্যাখ্যা জেকে দেব স্যারের কাছে নেন, তারপরে বুঝে ফেলবেন যে আপনার রাশি সঠিক কিনা। ওরে আপনি শ্রবণা একটা দুইবার কি বিরিয়ানি নক্ষত্র? খাওয়াইতে হবে। সেটি শোনেন জেকে দেব স্যারের কাছ থেকে। স্যার এটা একদিন ওনাকে বলেছিলাম যে ওনার হচ্ছে মানে শ্রবণ ইন্দ্রিয়ের প্রতি জোর দেওয়ার জন্য বলছিলাম, কান কথার ওনার মধ্যে আসবে অনেক ব্যাপার, এটা একদিন বলেছিলাম ক্লাসে ওনার স্যার বলেছিলেন। হ্যাঁ, তো এটা কিন্তু ওই আপনার এই আজকে যে থিওরি স্যার শিখাইলেন ওই থিওরি মোতাবেক আপনার হাত দেখে ওইটা বলা যাবে এবং এটা অথেন্টিক হবে। স্যার এই চিহ্নটা দুইয়াতে থাকবো না? এই দুইয়াতে থাকতে পারে। আপনাকে তো 12-24টা পর্ব দেখতে বললাম, আপনাদের তো বললাম 12-24টা পর্বই দেখেন। অনেক সময় স্যার এই যে স্যার আমি যে জিনিসটা দেখলাম স্যার, হ্যাঁ আমি যে জিনিসটা দেখলাম আমার এক হাতে ডান হাতে ওইখানে চোখ আছে, একটা রেখা জাস্ট আমার সম্ভবত 2 পদে জ্যেষ্ঠ নক্ষত্রের 2য় পদে জন্ম, সেইখানে একটা আড়াআড়ি রেখা আছে। বাম হাতে অন্যান্য পর্বে আছে কিন্তু ওই পর্বে বেশি আছে, 2টার বেশি আছে। দেখেন। হ্যাঁ এবার ওই আমাদের তন্নি ম্যাডামের নিচের নোট। হ্যাঁ স্যার ওনার ওই যে শ্রবণা নক্ষত্র আর ওইভাবে আড়াআড়ি একটা চিহ্ন আছে, কিন্তু এক হাতে ক্ষীণ, এক হাতে একটু স্পষ্ট। হ্যাঁ প্লাস অন্যান্য আঙ্গুলগুলো তো ওরকম আড়াআড়ি আছে, অন্যান্য আঙ্গুলের পর্বতেও। তাইলে আপনার এটা আরো ইয়ে করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এখনই পরীক্ষা করে ফেলতে পারবেন, প্রয়োজনে বলেন যে ছবিটা তুলে গ্রুপে দিতে, হাতের ছবিটা দেন, ছবি তুলে গ্রুপে দেন, বড় করে দেখেন। দাদা আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন বলুন। আচ্ছা তিল চিহ্ন কি সব জায়গায় খারাপ ফল দেয় নাকি? মানে তিল যে আমার যে রাশির মানে সিংহ রাশিতে আমার হাতের আঙ্গুলে যে তিল চিহ্ন, এটা কি এইটার কারণে কি নেগেটিভ প্রভাব হচ্ছে নাকি? হ্যাঁ এই তিল চিহ্নটাই তো আপনার বিশেষ চিহ্ন, আর ওইটাই আপনার এই যে আপনার চন্দ্র শুক্র নক্ষত্র থাকার কারণে এই নেগেটিভ ইফেক্টটা দিচ্ছে, যেটা জয়ন্ত স্যার বললেন।